আসসালামু আলাইকুম। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দিবা ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আমি একই সাথে দুইটা জায়গা থেকে লাইভে আসি, ফেসবুক থেকেও লাইভে আসি এবং ওয়েবসাইট থেকেও লাইভে আসি। ওকে ফাইন, সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, দেখি ফেসবুকে কি অবস্থা। ওকে, অল ক্লিয়ার, ফেসবুকেও অল ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আজকে সর্বপ্রথম ক্লাস আমার ইঞ্জিনিয়ারিং ব্যাচে তোমাদের সাথে। তো একটা ভালো জার্নি শুরু করতে যাচ্ছি অ্যান্ড ইনশাল্লাহ এই ব্যাচটা থেকেই আমাদের এবারের এসিএস স্টার্সটা প্রডিউস হবে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাচ বরাবরই রেজাল্ট করার ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকে অ্যান্ড তোমরাও তার ব্যতিক্রম করবা না ইনশাল্লাহ। অ্যান্ড এই কয়েকদিন, সামনের যে কয়েকটা দিন আছে, এই কয়েকটা দিনের পরিশ্রমের ভিত্তিতেই দেখবা যে আর 4 থেকে 5টা মাস পরে তোমার সব সময় মনে হবে কি যে যা পরিশ্রম করছি সেগুলোর থেকে অনেক বেশি কিছু পাইছি। সব সময় এটা মনে হবে, মানে এখন মনে হচ্ছে না সাময়িকভাবে যে অনেক পরিশ্রম অনেক কষ্ট, কিন্তু আর 4-5 মাস পরে রেজাল্টটা যখন বের হবে তখন মানে 2-3 দিনের মধ্যেই তোমার ফিলিংসটা এরকম চেঞ্জ হয়ে যাবে, মনে হবে যে যতটুকু পরিশ্রম করছি, যত কিছু পাওয়ার কথা ছিল ওই পরিশ্রমের এগেনস্টে তার চেয়ে অনেক বেশি কিছু পাচ্ছি। এটা সবার ক্ষেত্রেই সত্য। তার মানে তুমি এখন যত পরিশ্রমই করো না কেন, তোমার রিওয়ার্ডটা কিন্তু তার চেয়েও বড় থাকবে। ঠিক আছে, সো সেই দিকে তাকিয়ে তোমরা সবাই ভালোভাবে পরিশ্রম করা শুরু করে দাও। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করে দিই। ঠিক আছে, একটা মিনিট। হ্যাঁ, ঠিক আছে। এখন তো ফেসবুকে লাইভ দেয় না, আছে তো ফেসবুকেও লাইভ আছে, এট এ টাইম ফেসবুকেও লাইভ আছে। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? সাউন্ড দেখো ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা বলো। সাউন্ড ওকে? ওকে ফাইন, ঠিক আছে, ফেসবুকেও সাউন্ড ঠিক থাকার কথা। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আমরা আর দেরি না করি, আমরা মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টারটা পড়বো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। এই চ্যাপ্টারটা নাম্বার তোলার জন্য অনেক সহজ একটা অধ্যায়। তোমরা অলরেডি এইচএসসি পরীক্ষা দিছো, এইচএসসি পরীক্ষা দিয়ে জানো যে এই চ্যাপ্টারটা তুলনামূলক সহজ। তো এই চ্যাপ্টার থেকে যত রকমের প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সবগুলো জিনিসই আমরা করব। ঠিক আছে, যত হাই লেভেল কোশ্চেনও সম্ভব সেগুলো আমরা দেখবো এখানে। তো চলো শুরু করি। প্রথমে একদম ছোটখাটো কয়েকটা জিনিস আছে। পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিওর সূত্র, একদম সহজ জিনিস, খুবই ফাস্ট একটু দেখে যাব সূত্রটা কি, তারপরে আমরা এগুলো রিলেটেড ম্যাথগুলো করবো। এটা নিয়ে যদিও খুব বেশি অ্যাডমিশনের কোশ্চেন হয় না, তারপরে দেখে যাই। পরন্ত বস্তু, আমরা জানি কোনো একটা বস্তুকে যদি আমরা ফেলে দেই তাহলে সেটা যখন পড়তে থাকে সেটাকেই পরন্ত বস্তু বলে। বাট গ্যালিলিওর মতে পরন্ত বস্তু হতে হলে তার মধ্যে দুইটা শর্ত থাকতে হবে। এক, মুক্তভাবে পড়তে হবে, অর্থাৎ সে যেই জায়গায় পড়তেছে, তাকে ছেড়ে দিছো তুমি, পড়তেছে সে, সেই জায়গায় কোনো অন্য বাধাদানকারী মাধ্যম থাকা যাবে না, বায়ুও থাকা যাবে না, পানিও থাকা যাবে না, কিছু থাকা যাবে না, অর্থাৎ বাধাহীনভাবে মুক্তভাবে সে পড়বে, বায়ুও নাই, বায়ু শূন্য অবস্থায়, অর্থাৎ ভ্যাকুয়ামে পড়বে। তো এটা শর্ত নাম্বার 1। দ্বিতীয় শর্ত হচ্ছে আদিবেগ শূন্য হবে, অর্থাৎ u = 0 হবে। তো তুমি যদি একটা বেগ দিয়ে দাও তাহলেও সে পড়বে, কিন্তু তখন সে কি হবে না, তখন সে গ্যালিলিওর পরন্ত বস্তু হবে না, পরন্ত বস্তু হবে বাট গ্যালিলিওর পরন্ত বস্তু হবে না, তাকে স্থির অবস্থা থেকে, অর্থাৎ ছেড়ে দেওয়া যাবে, ছুঁড়ে মারা যাবে না। তো সূত্র আছে 3টা, এর মধ্যে প্রথম সূত্রটা থিওরি, ওইটা জাস্ট রিডিং পড়ে যাবা, ওইটা লাগবে না। হ্যাঁ, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে সকল ভরের আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব পড়বে। অর্থাৎ তুমি যদি সাপোজ একটা ভারী পাথর ফেলে দাও, সেটা যত সময় পরে নিচে পড়বে, একই হাইট থেকে তুমি ধরো একটা তুলা, মানে খুবই পাতলা হালকা বস্তু ফেলে দাও, সেটাও একই সময়ে মাটিতে পড়বে। অর্থাৎ সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব পড়বে। এই জিনিসটা কেন হয়? বায়ুর বাধার কারণে হয়। বায়ুর বাধা ভিন্নভাবে কাজ করে ভারী বস্তুতে এবং হালকা বস্তুতে। ভারী বস্তুর ক্ষেত্রে, এগুলো ছোটখাটো জিনিস বলে দিচ্ছি কেন, কারণ প্রিলিতে, বুয়েট প্রিলিতে অনেকেই ভাবে যে শুধু ম্যাথ না, বুয়েট প্রিলিতে কিন্তু এরকম ছোটখাটো জিনিসগুলো আসে, মানে কনসেপচুয়াল একটু জ্ঞানমূলক টাইপের জিনিসপত্রগুলো আসে। তো ভারী বস্তুর ক্ষেত্রে বায়ুর বাধা, বায়ুর বাধার আরেক নাম প্লবতা। বায়ুর প্লবতাও বলে এটাকে। বায়ুর বাধা ভারী বস্তুর ক্ষেত্রে কম। হ্যাঁ, তো লিখে রাখো সবাই একটা জিনিস, ভারী বস্তুতে বায়ুর বাধা বা প্লবতা, ঠিক আছে, বায়ুর বাধাটা কম।
কারটাতে বেশি, হালকা বস্তুতে, যেমন এটার ক্ষেত্রেও বায়ুর বাধা যেটা আসবে এটা কম্পারেটিভলি বড় একটা ভ্যালু, ঠিক আছে? তো হালকা বস্তুতে বায়ুর বাধাটা বেশি, ঠিক আছে? ক্লিয়ার? তো স্বাভাবিক এটাতে বাধা বেশি, এর জন্য এটা আসতে পড়তেছে, এটাতে বাধা কম, সেটা ধীরে পড়তেছে। কিন্তু আমাদের যদি বায়ুর বাধাটা না থাকে, মানে গ্যালিলিওর যে শর্ত, গ্যালিলিওর শর্তে তো বায়ুর বাধা থাকা যাবে না, তখন কিন্তু সমান সময়ে সমান দূরত্ব পড়বে। বাস্তবের কথাটা বললাম, এটা হচ্ছে বাস্তবে এরকম হয়, বাট গ্যালিলিওর পরন্ত বস্তুর সময় কিন্তু এই বায়ুর বলতে অস্তিত্ব নাই, তার মানে দুইটা সমান সময়ে সমান দূরত্বই পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তবে এই জিনিসটা এক্সিস্ট করে, তাই ভারী বস্তু আগে পড়ে, হালকা বস্তু পরে পড়ে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো সেকেন্ড ল। সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা হলো, এটা আমি একটু মুছলাম, ঠিক আছে? ডুপ্লিকেট করে দিই একটু, একটা মিনিট। হ্যাঁ, সেকেন্ড লটা হচ্ছে ফর্মুলার, এইখান থেকেই আমাদের লাগবে। ধরো এই যে একটা বস্তু আছে, এই বস্তুটা পড়তেছে ওপর থেকে গ্যালিলিওর শর্ত মেনে নিচের দিকে পড়তেছে, পড়ার সময় সে টি সময় ধরো এক্স পরিমাণ নিচে, টি সময় পরে সে ধরো এই জায়গাটাতে আসলো, সে তো পড়তেছে নিচে পড়তেছে কন্টিনিউয়াসলি, টি সময় পরে সে এই হাইটটাতে এই পজিশনটাতে আসলো, এই পজিশনটাতে আসার পরে তার কিন্তু একটা বেগ অ্যাচিভ হয়ে যাবে। আগে বেগ শূন্য ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার বেগ একটা অ্যাচিভ হবে, যেই বেগটা অ্যাচিভ হলো সেটা ধরে নিলাম ভি। তো গ্যালিলিও বলছে এই ভি আর টি পরস্পর সমানুপাতিক, অর্থাৎ যত বেশি সময় পড়তে দিবা তত বেশি বেগ সে অর্জন করবে। স্বাভাবিক, ত্বরণ কাজ করতেছে, ত্বরণ তার বেগ বাড়াচ্ছে। এখান থেকে আমাদের অ্যাপ্লাইড ফর্মটা লাগবে। আমি তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে যে কোনো সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে কিভাবে সূত্র দাঁড় করাবো সেটা যেন তোমরা পারো। ভি সমানুপাতিক টি, এখান থেকে সূত্র কিভাবে দাঁড় করবা, আমাকে ফলো করো। কি করবা, ভি বাই ভি লিখবা, মানে এই চলক যেটাই আছে সেটা লিখবা, পাশে টি বাই টি, ডান পাশে যে চলক আছে সেটা লিখবা। সমানুপাতিক সম্পর্ক, যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে তুমি যেটা করবা, এখানে যদি 2 দাও এখানে 2 দিবা বরাবর, এখানে যদি তুমি 1 দাও এখানে 1 দিবা। এটা কি বোঝাচ্ছে জানো? t1 সময়ের বেগ v1, t2 সময় পরে যেই বেগটা সে অর্জন করে সেটা হচ্ছে v2। তো সমানুপাতিক থেকে সাকসেসফুলি আমরা অনুপাত দাঁড় করিয়ে ফেলছি। এই জিনিসটা খুবই বেশি কাজে লাগবে, বিশেষ করে রিটেন এক্সামগুলোর ক্ষেত্রে, যেমন বুয়েট অ্যাডমিশন টেস্ট, সেখানে যে কোনো সম্পর্ক, যে কোনো সমানুপাতিক ব্যস্তমাতিক সম্পর্ক থেকে তোমার এরকম রেশিও দাঁড় করে ফেলতে হবে, তারপরে ম্যাথ করতে হবে। কারণ এখানে কিন্তু বারবার দুইবার লেখা যাবে না, v1 ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু t1, v2 ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু t2, তারপরে ভাগ, এত সময় নাই। তোমার ডিরেক্টলি সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে এরকম সূত্র দাঁড় করাই ফেলতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ফাইন। এরপরে আমি চলে যাই, এইটা হচ্ছে যদি তোমাকে দুইটা সময় আর দুইটা বেগের মধ্যে সম্পর্ক লিখতে বলে বা সম্পর্ক কাজে লাগে, বাট মাঝে মাঝে এমনও প্রশ্ন আসবে সেখানে দুইয়ের অধিক সম্পর্ক এবং দুইয়ের অধিক বেগ এবং দুইয়ের অধিক সময়ের মধ্যে সম্পর্ক লাগতে পারে। তখন এইটা না ইউজ করে তুমি যেটা ইউজ করবা, মানে এটারই আরেকটা ভার্সন যেটা ইউজ করবা, সেটা হচ্ছে এরকম v1 ইস টু v2 ইস টু v3 ইস টু, এরকম করে যতটা লাগে যতটা লাগে তুমি এরকম দিতে থাকবা, ইজ ইকুয়াল টু দিয়ে, যেহেতু সমানুপাতিক কোনো পাওয়ার নাই তাই t1 ইস টু t2 ইস টু t3 এভাবে দিয়ে দিবা। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে 1 আগে 1 আগে, 3 শেষে 3 শেষে, মানে 1 2 3 1 2 3 এভাবে। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হইতো, যদিও আমি এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক নাই, বাট ধরো সাপোজ এরকম একটা জিনিস আছে a ব্যস্তানুপাতিক b, সেখান থেকে তোমার এরকম রেশিও দাঁড় করাতে হবে। তখন কি 1 2 3, মানে v1 ইস টু v2 ইস টু v3, আর পরেরটা যখন লিখতা তখন 3 2 1, মানে অপোজিট ক্রমে লিখতা, অপোজিট ক্রমে লিখতা, এটা একটা উপায়। অথবা 1/t1 ইস টু 1/t2 ইস টু 1/t3 এভাবেও লেখা যায়, ঠিক আছে? তো এটা আমি শিখাই দিচ্ছি তোমাদেরকে, কারণ এগুলো বলা যায় না কোথায় কোন জায়গায় কোন সূত্রে কাজে লাগে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এই সম্পর্কগুলো কাজে লাগাই, যে কোনো একটা সময়ের বেগ জানলে অন্য আরেকটা সময়ের বেগ কত সেটা বের করে ফেলতে পারবো। গেল সেকেন্ড ল। এবার আসি থার্ড ল। থার্ড লটা কি ছিল? থার্ড লটা হচ্ছে এই যে সে পড়তেছে, কতটুকু হাইট সে নিচে পড়লো, কতটুকু হাইট সে নিচে পড়লো সময়ের সাথে সাথে, সেটাকে আমরা এইচ দিয়ে যদি প্রকাশ করি, ধরে নাও সে এখান থেকে পড়া শুরু করছে, টি সময় সে এইচ পরিমাণ হাইট নিচে পড়লো, তাহলে এইচ আর টি এর মধ্যে রিলেশনশিপ স্থাপন করে কি তৃতীয় সূত্রটা। তৃতীয় সূত্রটা কি ছিল? এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখান থেকেও যখন অনুপাত ভিত্তিক সম্পর্ক দাঁড় করাবা, সেই সম্পর্কটা হবে এরকম, কিভাবে লিখে, এইচ বাই এইচ ইজ ইকুয়াল টু কত, টি স্কোয়ার বাই টি স্কোয়ার। আগে সরাসরি এই জিনিসটা লিখে ফেলবা। সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে কি করতে হবে, এখানে যদি 2 দাও এখানে 2 দিবা, 2 এর বরাবর 2, এখানে যদি 1 দাও এখানে 1 দিবা, 1 এর বরাবর 1। সমানুপাতিক সম্পর্ক থেকে অনুপাত দাঁড় করানো শিখাই দিছি কিন্তু,
ব্যস্তানুপাতিক হলে কি করতাম, 2 এর কোনাকোনি 2 দিতাম, 1 এর কোনাকোনি 1 দিতাম, মানে H2 T2 এভাবে হইতো যদি ব্যস্তানুপাতিক হইতো। আমার এখানে সমানুপাতিক, তাই বরাবর। ঠিক আছে, আচ্ছা। তো আবারও এইখানেও যদি তোমার 2 এর অধিক দূরত্ব আর সময়ের সাথে সম্পর্ক লাগে, তখন তুমি কি করবা, তখন জাস্ট সিম্পলি H1 H2 H2 H3। এখন কিন্তু পাওয়ার আছে টি এর, তা তুমি পাওয়ারগুলোর জন্য লিখে ফেলবে একইভাবে T1 স্কোয়ার T2 স্কোয়ার T3 স্কোয়ার, বাস ডান। এভাবে তোমার যতগুলো সময় যতগুলো দূরত্বের মধ্যে সম্পর্ক লাগবে সবগুলো লিখে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কিন্তু একটা সময়ে কতটুকু হাইট সে পড়লো, এজ কিন্তু কতটুকু হাইট পড়লো, নট মাটি থেকে কতটুকু উপরে, কতটুকু হাইট সে পড়লো, এটা যদি জানি একটা টি সময় পরে কতটুকু হাইট পড়লো, অন্য আরেকটা টি সময় পরে আরো কত হাইট পড়বে, সেটা এই সম্পর্কগুলো থেকে বের করে ফেলতে পারবো। তাহলে চলো এবার একটা প্রিলি স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করে ফেলি। এটা বোর্ডেও আসে, প্রিলিতেও আসে, প্রিলির মধ্যে আসার মতন। তো সবাই একটু প্রবলেমটা লিখবা। আরেকটা জিনিস তোমাদের সবাইকে বলে রাখি, অনেকেই হয়তো আমার সাথে ফার্স্ট ক্লাস করতেছো, আমি যেগুলা বোর্ডে লিখবো সেগুলো অবশ্যই তুলতে হবে, আর যেগুলো স্লাইডে লেখা থাকবে সেগুলো তোমরা তো পেয়েই যাবা। তারপরও স্লাইডে লেখা কিছু জিনিস আমি তুলতে বলবো, সেগুলো অবশ্যই তুলবা। যেমন এই প্রশ্নটা তোলো, অপশন তোলা দরকার নেই, শুধু এই প্রশ্নটা তুলবা, অপশন তোলা দরকার নাই। এটার অ্যান্সার তোমরা মুখেই করে ফেলার কথা। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্গেট নিচ্ছ, তোমাদের জন্য এগুলা একদম পানি লেভেলের প্রশ্ন। ঠিক আছে, তো কি বলছে, মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? মানে সহজ কথায় T1 T2 T3 দিয়ে দিস। 1 সেকেন্ড পরের অতিক্রান্ত দূরত্ব কত, 2 সেকেন্ড পরের অতিক্রান্ত দূরত্ব কত, 3 সেকেন্ড পরের অতিক্রান্ত দূরত্ব, এগুলো রেশিও বের করতে বলছে। তো আমরা সবাই শিখে আসছি গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র, H সমানুপাতিক T স্কয়ার। এখান থেকে আমরা, যেহেতু আমি দেখতে পাচ্ছি 2 এর অধিক সময়ের মধ্যে রিলেশনশিপ স্থাপন করতে হবে, তাহলে কি লিখবো, H1 H2 H3। এটা হচ্ছে 2 এর অধিক, যেহেতু তাই 3টা চলক লিখলাম। এবার সময়ের ক্ষেত্রে সময়ের সূত্রটার কি ছিল, স্কোয়ার দিয়ে, তাই T1 স্কোয়ার T2 স্কোয়ার T3 স্কোয়ার, সমানুপাতিক সম্পর্ক। তাই কিন্তু দেখো 1 2 3 1 2 3 সিরিয়ালটাই ভালো। ঠিক আছে, ব্যস্তানুপাতিক হলে উল্টা করে দিত। ওকে, তাহলে আমি T1 স্কোয়ার, T1 এর জায়গায় কত লিখবো, 1 স্কোয়ার 2 এর জায়গায় কত লিখবো, 2 স্কোয়ার T3 এর জায়গায় কি লিখবো, 3 স্কোয়ার, কারণ যথাক্রমে 1 2 3 সেকেন্ড পরের সময়গুলো দেওয়া ছিল, রাইট? তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে 9। একদম সহজ প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে, বুঝতে পারছি এ পর্যন্ত? ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটাও পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপর চলো সামনের দিকে আগাই। এখন আমাদের ভালো ভালো জিনিস আসা শুরু করবে, এমন একটা সূত্র দিয়ে আসা শুরু করবে যে সূত্রটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসছো, ভুল না বলে থাকলে। মহাকর্ষ সূত্র, এমন কেউ পাওয়া যাবে না হয়তো ক্লাসের জীবনে এই জিনিসটা পারে নাই। এই জিনিসটা সব থেকে সোজা জিনিস, তাই না? কিন্তু এটা দিয়ে দেখবা যে কি ম্যাথ করি একটু পরে। আচ্ছা দেখো, আমরা দুইটা বস্তু কণা নিয়েছি, দুইটা বস্তু কণা, মানে কণা বলতে পারো। কণা বললাম কেন, কণা হচ্ছে ডাইমেনশনলেস, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই। যদিও আমি আঁকাইছি একটু বড় করে, বাট এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই। হয় আমার কণা টাইপের বস্তু নিতে হবে, মানে কণা নিতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ছাড়া, অথবা মহাকর্ষ সূত্রের জন্য আমার নিতে হবে সুষম গোলক। সুষম গোলক মানে চারোদিকে সমানভাবে বন্টিত আছে ভর, এরকম গোলক। ঠিক আছে, সুষম গোলক বা কণা, এই দুইটার ক্ষেত্রে মহাকর্ষ সূত্র প্রযোজ্য। লিখে রাখো একটু, সুষম গোলক বা কণা, এই দুইটার ক্ষেত্রে আমার মহাকর্ষ সূত্রটা প্রযোজ্য। তো এই যে আমি দুইটা কণা নিলাম, এই দুইটা কণার ভর যথাক্রমে কত, একটার ভর হচ্ছে m1 আর একটার ভর যদি m2 হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম d, সেন্টার টু সেন্টার ডিসটেন্স। ঠিক আছে, যদি কণা বলে তাহলে তো আসলে ওইটা বিন্দুই, তো বিন্দু থেকে বিন্দুর ডিসটেন্স। আর যদি সুষম গোলক বলে তাহলে সুষম গোলকটা অবশ্যই সেন্টার থেকে সেন্টার, অর্থাৎ কেন্দ্র টু কেন্দ্রের ডিসটেন্স নিতে হবে। ঠিক আছে, যদি ডি হয় তাহলে তাদের মধ্যকার একটা আকর্ষণ বল কাজ করে। আমরা জানি নিউটনের এই সূত্রটা অনেক বিখ্যাত সূত্র, ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি। সেই আকর্ষণ বল, একটা বস্তু আর একটা বস্তুকে যে আকর্ষণ বল দেয়, সেই আকর্ষণ বলের সূত্রটা হচ্ছে F সমানুপাতিক m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। একবার আমি ফর্মুলা লিখি, যেহেতু তোমাদের জানা ফর্মুলা, g m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। এই ফর্মুলাতে আমি যদি এই বস্তুর ভর বসাই দিই, এই বস্তুর ভর বসাই দিই এবং তাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স বসাই দিই স্কয়ার হিসেবে। আর জি কি, মহাকর্ষীয় ধ্রুবক, তোমরা সবাই জানো মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, এটার ভ্যালু কত, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, রাইট?
ঠিক আছে? তো এটার এককটা কত একটু বলে ফেলো তো, এটার এককটা কত একটু বলে ফেলো। এটা কিন্তু সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। তো এই জি জানলে, M1 জানলে, M2 জানলে, ডি জানলে বসাই দিলে এই বস্তু এই বস্তুকে কত বলে আকর্ষণ করছে সেটা পেয়ে যাবে। এই আকর্ষণ বল কিন্তু দোনোজনের মধ্যে বিদ্যমান, অর্থাৎ এই বস্তুটাকে এই বস্তুটা এই বস্তুকে এই বলেই আকর্ষণ করবে এবং এই বস্তুটাও এই বস্তুকে একই বলে আকর্ষণ করবে। ঠিক আছে? সবাই সবাইকে সমান বলে আকর্ষণ। এই তো এককটা বলে ফেলছে অনেকে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, রাইট? তো এই জিনিসটা কিন্তু মুখস্থ করতে হয় না, পক্ষান্তর করেও বের করা যায়, যদিও ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টদের জন্য ডিরেক্ট এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখুই, এই জিটা কোনো মাধ্যমের ওপর নির্ভর করে, মাধ্যমের ওপর নির্ভর করে, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক তার নাম, সে কিন্তু কোনো কিছুর ওপরে নির্ভর করে না। মাথায় রাখো, এই ফর্মুলারই যমজ ভাই টাইপের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কোথায় আছে? স্থির তড়িৎ চ্যাপ্টারে, তাই না? স্থির তড়িৎ বল, তখন সেখানে থাকতো সি, কুলম্ব ধ্রুবক। ওই সিটা কিন্তু আবার মাধ্যমের উপর ডিপেন্ড করে। যমজ টাইপের ফর্মুলা আছে কিন্তু এটার একটা, F = C Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, ওখানে কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে, বাট এখানে মাধ্যমের উপর ডিপেন্ড করে না। তার মানে তোমাকে আমি একটু আগে ঘাটাচ্ছিলাম প্রশ্ন সকাল দিকে, একটা আইআইটির প্রশ্ন আসছে এরকম যে দুইটা বস্তুকণাকে পানির নিচে রাখছি, প্রথমে বলছে দুইটা বস্তুকণাকে বায়ুর মধ্যে রাখা আছে, মানে বায়ুর মধ্যে রাখে দিছি, রাখে তাদের মধ্যকার একটা সুনির্দিষ্ট দূরত্ব মেক শিওর করছি এবং তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে F। ওই বস্তু দুইটাকে পানির মধ্যে নিয়ে গেছি, একই দূরত্বে রাখছি, কত আকর্ষণ বল হবে? দেখো আমি কিন্তু M চেঞ্জ করি নাই, M1 চেঞ্জ করি নাই, M2 চেঞ্জ করি নাই, ডি চেঞ্জ করি নাই, খালি বায়ু থেকে পানিতে নিয়ে গেছি। বলের কোনো চেঞ্জ হবে? বলের কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে। কারণ এগুলো যদি ফিক্স থাকে, জি তো মাধ্যমের উপর ডিপেন্ড করে না। পানির মধ্যে নাও, গ্লিসারিনের মধ্যে নাও, যেখানেই নাও, দুইটা বস্তুকে পাশাপাশি রাখো, একই আকর্ষণ বল তুমি পাবা। ঠিক আছে? তাহলে মাধ্যম নিয়ে ভাবতে হবে না, বাট তড়িৎ চ্যাপ্টারে কিন্তু ভাবতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম এবং এই ফর্মুলায় প্রত্যেকটা চলক সম্পর্কে আমাদের আশা করি আইডিয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যদি বুঝে যাই, এখন এই ফর্মুলাটা নিয়ে মাথায় রাখতে হবে এই জিনিসটা কোথায় প্রযোজ্য, জি কি মাধ্যমের উপর ডিপেন্ড করে কিনা, এই জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, তো চলো ফার্স্ট ম্যাথ আমরা করা শুরু করি। সবাই একটু ম্যাথ প্রবলেমটা তুলবা আগে, সবাই একটু ম্যাথ প্রবলেমটা তুলবা ভাইয়া, দেন আমি ম্যাথটা করাবো। ঠিক আছে? 1 মিনিট করে টাইম দিচ্ছি আমি তোলার জন্য। শুধু এই অংশটা তুলবা, অপশন না, শুধু এই অংশটা তুলবা, অপশন তুলবা না। ওকে, তুলছো? ওকে ফাইন। দেখো এখানে কি বলছে, ধরা যাক দুইটি বস্তুর মধ্যকার মহাকর্ষীয় আকর্ষণ বল 1/r3 এর সঙ্গে সমানুপাতিক। আমরা কিন্তু সূত্রটা শিখে আসছি কি, বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/r² এর সমানুপাতিক, 1/d² সমানুপাতিক, যেটাই বলো। কিন্তু এখানে স্যাররা বলছে একটু চেঞ্জ করে, প্রশ্নটা একটু বলছে চেঞ্জ করে, অর্থাৎ মহাকর্ষ যে আকর্ষণ বলটা এটা এরকম। ঠিক আছে? মধ্যকার দূরত্বের ঘনের ব্যস্তানুপাতিক, 1/r³ যদি বলো তাহলে সমানুপাতিক, 1/r³ এর সমানুপাতিক, r³ এর ব্যস্তানুপাতিক। আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সদৃশ গোলককে পরস্পরের সংস্পর্শে রাখা আছে, তাহলে মধ্যকার মহাকর্ষীয় বল দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে, মানে এফ এর সাথে আর এর রিলেশনশিপটা জানতে চাইছে। তো এই ম্যাথটা বোঝার জন্য তুমি যদি চিত্রটা এঁকে নাও তাহলে হচ্ছে ফাইন। আমার কি বলছে, স্মল আর ব্যাসার্ধের, ক্যাপিটাল আর ব্যাসার্ধের দুইটা গোলক, হ্যাঁ, তো এটা একটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলক এবং ওর সাথে আরেকটা ক্যাপিটাল আর ব্যাসার্ধের গোলক, হ্যাঁ, দুইটাকে সংস্পর্শে রাখতে বলছে। সংস্পর্শ মানে একদম কাছাকাছি, একদম কাছাকাছি লাগিয়ে রাখতে বলছে। যদি আমি লাগিয়ে রাখি তাহলে তাদের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, একটার সেন্টার থেকে আরেকটা সেন্টারের ডিসটেন্স কত টোটাল, দুইটা আর হবে না, সংস্পর্শে লাগিয়ে রাখলে 2r, তাই না?
টু আর হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব। তাহলে আমার এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিরকম হবে দেখো, যদিও আমরা শিখে আসছি মেইন ফর্মুলা এরকম, এফ ইকুয়াল টু জি কত, বস্তু দুইটার ভর ধরে নিলাম m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা শিখে আসছি। কিন্তু আমার এই প্রশ্নের খাতিরে আমার এটা একটু চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে কি লিখতে হবে, যে এই জিনিসটা তারা বলে দিছে আর কিউব, মধ্যবর্তী দূরত্ব কিউব, ঠিক আছে, প্রশ্নের খাতির, ঠিক আছে। এখন আমি এখানে ভ্যালুগুলো বসানো শুরু করে দিব। তো চলো ভ্যালুগুলো বসানো শুরু করে দিই। আমার জি তো জি এর মতনই থাকবে। m1 ভরকে কিভাবে লেখা যায়, এটা লেখা যায় না, m ইকুয়াল টু রো ভি, ঘনত্ব ইন্টু আয়তন লেখা যায়। আর বস্তুগুলা কি বস্তু, গোলক বস্তুর আয়তনের সূত্র m ইকুয়াল টু প্রথমত লিখতে পারি রো ভি, আবার গোলক বস্তু বিধায় ভি কে কি লেখা যায় 4/3 পাই আর কিউব লেখা যায় কিনা, পাই আর কিউব লেখা যায়, আয়তনটাকে ভাঙায় লিখলাম আর কি, যেহেতু গোলক। আচ্ছা, তাহলে আমরা এখন m1 কেও চলো সেম ভাবে ভাঙায় লিখি এবং m2 কেও সেম ভাবে ভাঙায় লিখি, ঠিক আছে। m1 কে ভাঙায় লিখলে রো 4/3 পাই আর কিউব, তেমনি গুণ আকারে আবার আরেকটা রো 4/3 পাই আর কিউব। বেসিক্যালি একটা স্কোয়ার লিখে স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যেত, তারপর তোমাদের বোঝানোর খাতিরে আমি একটু ভাঙাই লিখছি, ঠিক আছে। আর মধ্যবর্তী দূরত্ব কিন্তু স্মল আর নিলে ভুল হবে। মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব মানে স্মল আর যেটাকে আমরা বলতেছি মধ্যবর্তী দূরত্ব, এখানে মধ্যবর্তী দূরত্বটাই কিন্তু 2r, দুইটা ব্যাসার্ধের সমান, ঠিক আছে। তাহলে আমি স্মল আর এর জায়গায় কি লিখবো, 2r লিখবো, কারণ কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r, ঠিক আছে। স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, আর ক্যাপিটাল আর হচ্ছে একটা গোলকের ব্যাসার্ধ, কারণ বলে দিছে একটা গোলকের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরো, তাই ক্যাপিটাল আর হোল কিউব। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়াবে, বাকি সব জিনিসগুলোতে ফোকাস আমার লাগবে না, কারণ আমি শুধু আর নিয়ে চিন্তা করতেছি, আর এর জিনিসটাই চিন্তা করো। নিচে কি বাকিগুলো লিখতেছি না, আমি জাস্ট আর নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে, 8r কিউব, ঠিক আছে। আর 8r কিউব, আর ওপরের জিনিসগুলো কি আছে, আর কিউব আছে, মানে এখানে একটা আর কিউব আছে, বাকি কিছু লিখতেছি না, এগুলো বক্স রেখে দাও, কারণ আমার ওইগুলো দরকার নেই, ওইগুলো যেহেতু অপশনেও নেই দরকারও নেই। তাহলে একটা আর কিউব চলে গেলে থাকবে কি, থাকবে শুধু এফ সমান, মানে বাকিগুলো তো ধ্রুবক তো সব সরে যাবে, এফ এর সাথে শুধু একটা আর কিউব রয়ে যাবে, তাহলে আমি এটা বলতে পারি এরকম, এফ সমানুপাতিক ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে, বুঝতে পারছো। নিচের আর কিউবটার সাথে একটা আর কিউব কাটা গেছে, কিন্তু আরেকটা আর কিউব তো রয়ে গেছে। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সার কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে খ নাম্বার, ঠিক আছে, বুঝতে পারছি, ডি নাম্বার। তো সাবধান, এই জায়গায় বেশিরভাগ স্টুডেন্টই যে ভুলটা করবে ক্যাপিটাল আর দিয়ে দিবে, এইটাই সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। প্রিলি টাইপের কোশ্চেন কিন্তু এটা, বুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড, মনে হবে অনেক সোজা প্রশ্ন আসছে, পরীক্ষাও দিয়ে আসবা, পরীক্ষা দিয়েও বুঝবা না যে ভুল গেছে, বাট রেজাল্টের দিন দেখবা রেজাল্ট আসে নাই। কি কারণে আসে নাই, এই ছোট্ট খাট্ট জিনিসের জন্য, ঠিক আছে। এইটাতে সাবধান, আমি ইচ্ছা করে এই কোশ্চেনটা সেট করছি এই কারণে যে ধোকাটা যেন খাও এবং পরবর্তী যেন শিক্ষা পাও, ঠিক আছে। দেখো এবার আসি পরের প্রশ্নটাতে, এটা জাস্ট ফার্স্ট তুলে ফেলো, এটার জন্য টাইম দেওয়া লাগবে না আলাদাভাবে, জাস্ট এই লাইনটা তুলবা আর কিছু না। জি এর মান ধীরে ধীরে কমলে চাঁদের গতি কি হবে, জি এর মান ধীরে ধীরে কমলে চাঁদের গতিটা কি হবে জানতে চাইছে। তোমরা একটু প্রশ্নটা তুলো, আমি চিত্রটা আঁকি, ঠিক আছে, চিত্রটাও তোমরা এঁকে ফেলতে পারবে 1 সেকেন্ডের মধ্যে, কোনো চিন্তা নাই। প্রশ্নটা তোলো। তুলছো, ওকে ফাইন। দেখো এখানে কি বলছে, যে যদি জি এর মান ধীরে ধীরে কমতে থাকে তাহলে চাঁদের গতি কি হবে। প্রথমত জি যদি ফিক্স থাকে, আমাদের জি তো নরমালি ফিক্সডই, রাইট, জি তো ফিক্সডই নরমালি। জি ফিক্স থাকা মানে কি, তাদের মধ্যকার দূরত্ব, তাদের ভর ফিক্স থাকলে এফ ও ফিক্সড, এফ মানে কি তাদের মধ্যকার আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা এই ঘূর্ণনশীল বস্তুতে কি হিসাবে কাজ করে, এই যে চাঁদ যে ঘুরতেছে, এই আকর্ষণ বলটা ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে কি হিসাবে কাজ করে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে না, কেন্দ্রমুখী বল। আমরা জানি যে কোনো বস্তু যখন ঘোরে তখন তার ঘোরাটা সম্পন্ন করার জন্য একটা কি দরকার, কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল ছাড়া কেউই ঘুরতে পারবে না, কেউ কোনো বাঁকও নিতে পারবে না, ঠিক আছে। কেন্দ্রমুখী বল আছে বিধায় সে ঘুরতেছে, নাহলে ছিটকে যেত, না হলে ছিটকে চলে যেত, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো জি যদি 0 বানাই ফেলো,
জি যদি জিরো বানায় ফেলো তাহলে এফ কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? বাকিগুলোর ভ্যালু থাকুক না থাকুক, এফ জিরো হয়ে যাবে। এফ যদি জিরো হয়ে যায় মানে কেন্দ্রমুখী বল জিরো। কোনো বস্তু ঘুরতেছিল, তার কেন্দ্রমুখী বল হঠাৎ করে জিরো বানায় ফেলছো, মানে কি, ধরো একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ঘুরাচ্ছ, সুতাটা হঠাৎ করে কেটে দিচ্ছ, কি হবে, ছিটকে যাবে, অর্থাৎ সে বাইরের দিকে ছিটকে চলে যাবে, তাই না? মানে সে আর ঘুরবে না, সে বাইরের দিকে ছিটকে চলে যাবে, দূরে যেতে থাকবে, অর্থাৎ সে তার ব্যাসার্ধ ইনফিনিটি, তার ব্যাসার্ধ ইনফিনিটি, ঠিক আছে, বাইরে ইনফিনিটি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই দুইটার মাঝখানে যদি কিছু একটা করি, জি কমানো শুরু করি, এটা তো ফিক্সড একটা ভ্যালু, এটা জিরো বানাইলাম, এর মাঝখানে কিছু মানে কি, জি কমাচ্ছি, কমালে এফও কমবে, আর এফ যদি কমে, কেন্দ্রমুখী বল যদি কমে, তাহলে কি, সে আগে যে বৃত্তপথে ঘুরতো, এখন এখন যেহেতু এই যে যেমন এটার ক্ষেত্রে একটা আর এর ভ্যালু ছিল, হ্যাঁ, আর ফিক্সড একটা ভ্যালু ছিল, এটার ক্ষেত্রে সে যদি ছিটকে গেছে তাহলে আর কি ইনফিনিটি হয়ে গেছে, আর এটা কি আর বাড়বে, তাই না? বাড়তে বাড়তেই তো ইনফিনিটি হবে, নাকি কমতে কমতে তো ইনফিনিটি হবে না, বাড়তে বাড়তেই তো ইনফিনিটি হবে। তো আলটিমেটলি জিনিসটা দাঁড়াবে কি, সে ঘুরতে 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 বাইরের দিকে সরে যাবে, এই শেপটা এরকম, এটাকে বলে স্পাইরাল আউটওয়ার্ডস, অর্থাৎ বহির্মুখী, সর্পিলাকার বহির্মুখী, বাংলায় বললে সর্পিলাকার বহির্মুখী। তোমাদের খাতার মধ্যে স্পাইরাল খাতা আমরা মাঝে মাঝে কিনি, তাই না, প্যাড, ওই যে প্যাডের যে সাইডে যে বাইন্ডিংসটা, তাই না, এটা সর্পিলাকার, আরো ক্লিয়ারলি বললে সর্পিলাকার বহির্মুখী, সর্পিলাকার বহির্মুখী, এটাও লিখে রাখো, ঠিক আছে, আউটওয়ার্ডস। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝলাম। এবার এইটার সাথেই রিলেটেড একটা প্রশ্ন, এটা আমি দেখলাম যে ইন্ডিয়ান একটা রাইটারের বইতে আছে, এই প্রশ্নটা করে ফেলি, এটাও খুবই সহজ, ওই একটু আগের প্রশ্নটা একদম রিলেটেড, একদম রিলেটেড। তোমরা আগে শুধু এই লাল অংশটা তুলবা, শুধু এই লাল অংশটা তুলবা। যদি জি সময়ের সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে তাহলে কি ঘটবে, আগেরটার সাথে খুবই ক্লোজ, খুবই ক্লোজলি রিলেটেড একটা প্রশ্ন। তুলছ, লাল অংশটা তুললে বলবা। তোলা হয়েছে, ফাইন। দেখো এখানে কি বলছে, জি সময়ের সঙ্গে ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে কি কি ঘটবে। তাহলে দেখো আমার এখানে কিসের কিসের নিয়ে কথা বলা আছে, কক্ষীয় বেগ একটা রাশি আর কক্ষ ব্যাসার্ধ। আমরা অলরেডি সর্পিলাকার বহির্মুখী ওই কথাটা পড়ার মাধ্যমে কিন্তু একটা জিনিস বুঝে গেছি, কি, ব্যাসার্ধটা বাড়বে, ব্যাসার্ধটা বাড়বে, তাইলে আমার কক্ষ ব্যাসার্ধ বাড়বে, এইটা অ্যান্সার হতে পারে। অথবা আরেকটা বাড়বে কোথায়, এটা কমবে না, কমবে না, এইটা। ক আর গ এর মধ্যে এখন বাছাই করতে হবে, ক আর গ এর মধ্যে বাছাই করতে হবে, মানে আমার আসলে জানতে হবে কক্ষীয় বেগটা আসলে কমে না বাড়ে, কক্ষীয় বেগটা কমে না বাড়ে। এইখানে একটা থিওরি, সবাই একটু লিখো, সবাই একটু আমার সাথে সাথে লিখো, পৃথিবীটা আঁকি আগে। যে কোনো বস্তু যখন আরেকটি বস্তুকে বা আরেকটি বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন তার কি থাকে, তখন তার কি থাকে, একটা সূত্র নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে তোমরা পড়েছো বা পড়বা, সামনে অপূর্ব দাদা পড়াবেন তোমাদেরকে, সেখানে একটা টার্ম তোমরা পড়বা, সেটা হচ্ছে নিউটনের কৌণিক বলের সূত্র, সেখানে পাবা কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে। ভরবেগের সংরক্ষণ সূত্র আছে যেমন, তেমনি কৌণিক ভরবেগেরও সংরক্ষণ সূত্র আছে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে, অর্থাৎ যাই হয়ে যাক এই বিন্দুতে তার যা কৌণিক ভরবেগ, সে যখন জি কমলো বা বাড়লো, এরপরে সে বাইরে যাক ভেতরে যাক, স্পাইরাল হিসেবে সে বাইরে যেতে থাকুক ভেতরে যেতে থাকুক, তার এই পয়েন্টে আসার পরে যে কোনো জায়গায় তার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কি দিয়ে প্রকাশ করে, এল, এল কনস্ট্যান্ট থাকবে, এল কি কনস্ট্যান্ট থাকবে। যে কোনো ঘূর্ণনশীল বস্তু সে ঘুরতে ঘুরতে সর্পিলাকারে বাইরে যাক ভেতরে আসুক যাই হোক, তার প্রতিটি বিন্দুতে এল ধ্রুবক থাকবে। এল কি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ রাশিটা তোমরা যদিও নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে পড়বা, তাও আমার এখানে লিখে দিই, এল ইকুয়াল টু আই ওমেগা, আই কি জড়তার ভ্রামক, ওমেগা কি কৌণিক বেগ, এগুলো পড়বা, তোমরা অলরেডি পড়েও ফেলছো হয়তো। এই আই ওমেগা, আইকে ভাঙায় তোমরা জানো বিন্দু আকৃতির বস্তু, নরমালি সুষম গোলক বা বিন্দু আকৃতির বস্তুগুলোর ক্ষেত্রে আমরা এম আর স্কয়ার টার্মটাই বেশিরভাগ ইউজ করি। আর ওমেগা কি, ওমেগা হচ্ছে আমার ভি বাই আর, রাইট, তার মানে জিনিসটা দ্বারা এরকম এম ভি আর। এই জিনিসটার পরিচয় তোমরা আরেক জায়গায় পড়ছো, কৌণিক ভরবেগ এটা আরেক জায়গায় পড়ছো, কোথায়, কেমিস্ট্রিতে গুণগত রসায়ন চ্যাপ্টারে, তোমরা বোর পরমাণু মডেলেও কিন্তু পড়ছো, তাই না, কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এনএস বাই টু পাই, এরকম করে পড়ছো। আমরা ইলেকট্রনের ক্ষেত্রে কাজ করতেছি না, এনএস বাই টু পাইটা আসবে না, কিন্তু এম ভি আর জিনিসটা আসবে। এম ভি আর জিনিসটা হচ্ছে কৌণিক ভরবেগের রাশিমালা। এইটা থেকে কেন শেখাচ্ছি, এল কনস্ট্যান্ট থাকা মানে কি, এম ভি আর কনস্ট্যান্ট থাকা, যেহেতু এল ইকুয়াল টু এম ভি আর। এখন এম ভি আর ইকুয়াল টু কনস্ট্যান্ট,
এম তো কনস্ট্যান্ট থাকবেই, ভর সবসময় একই থাকে, সে সর্পিলাকারে বাইরে যাক বা ভিতরে থাক। ভি আর আর হচ্ছে আমার চলক, ভি আর আর থেকে আমার ডিসিশন নিতে হবে। তাহলে দেখো তো, আমি যদি ভিটাকে এক পাশে রেখে আরটাকে আরেক পাশে করে দিই, জিনিসটাকে এরকম দাঁড়ায়, কনস্ট্যান্ট বাই আর না, কনস্ট্যান্ট বাই আর। এই জিনিসটাকে একটু কনস্ট্যান্ট আর সমান সমান উঠাই নিয়ে, আমরা জানি সমান সমান আর ধ্রুবক উঠায় সমানুপাতিক আনা যায়, সমানুপাতিক যদি নিয়ে আসলে কি লেখা যায়, ভি ব্যস্তানুপাতিক আর। অর্থাৎ যদি জি ধীরে ধীরে কমাই, অলরেডি আমরা জানি জি ধীরে ধীরে কমাইলে আর বাড়ে, তাই না, আর বাড়তে থাকে। আর যদি বাড়ে তাহলে এই সূত্র তোমাকে কি বলে, আর বাড়লে ভি কি কমবে না বাড়বে, ভি কমবে, ভি কমবে, এই সূত্র থেকে আমরা পাইছি আর বাড়লে ভি কি কমবে। অর্থাৎ আমার চাঁদের কক্ষীয় বেগ কমবে এবং কক্ষ ব্যাসার্ধ বাড়বে। অর্থাৎ চাঁদটা এখানে সে যেই ভেলোসিটি তার ছিল, এই যে সর্পিল আকারে সে যখন বাইরে যাবে, এখানের ভেলোসিটিটা কমতে থাকবে। এটা যদি ভি1 হয়, এটা যদি ভি2 হয়, ভি2টা ছোট হবে কাটছে ভি1 এর চেয়ে। যত সে বাইরে যেতে থাকবে ততই তার বেগটা কমতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো, বোঝা গেছে? তাহলে আগেরটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড এই টাইপের প্রশ্নগুলো প্রিলির জন্য জরুরি। ঠিক আছে, প্রিলি এবং সিকে রুয়েটের জন্য। ঠিক আছে, লেখা হলে বলিও, লেখা হলে বলিও, লেখা হলে ডান বলবো, ছোট করে ডি লিখলেই হবে, ছোট করে ডি লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা এবার চলো সামনের দিকে আগাই। এটা ডান। এবার মজার একটা প্রবলেম, খুব ভালো একটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা সলভ করব। সবাই একটু এই প্রবলেমটা তুলে ফেলবা। এই প্রবলেমটা তোলার জন্য দেখি 1.5 মিনিট টাইম দিব। দেখি, আমি ক্লাস নিতে আসার আগে আজকে সকালে পোস্ট দিছি, তোমরা বলতেছো যে ভাইয়া অভি ভাইয়ের মতন টাইম দিয়েন প্রশ্ন তোলার জন্য। অভি ভাই কত টাইম দেয় তোমাদের প্রশ্ন তোলার জন্য? এই টাইপের প্রশ্নের জন্য কত টাইম দেয়? 1 মিনিট। আচ্ছা আমি 1.5 মিনিট দিছি, আরো উদারতার পরিচয় দিছি। ঠিক আছে, ওকে, তোলো এটা। তুলছো? তোলা হয়েছে? তুললে বলো। ওকে ফাইন। দেখো কি বলছে, এম ভরের একটি বস্তু দুটি খণ্ডে ভাগ করা হলো, একটির ভর স্মল এম, অপরটির ভর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এই জিনিসটা একটু চিত্রটা ভিজুয়ালাইজ করি। এই যে একটা বস্তু আছে যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এটাকে একটা মানে দুইটা খণ্ডে ভাগ করব আমি। এর মধ্যে থেকে ছোট একটা স্মল এম খণ্ড বের করে ফেলবো, অবশিষ্ট খণ্ডটা থেকে যাবে। অর্থাৎ জিনিসটা হবে এরকম, জিনিসটা হবে এরকম। আমি কি করছি, আগে ক্যাপিটাল এম ভরের বস্তু ছিল, এখান থেকে একটা টুকরা নিয়ে নিছি, টুকরা নিয়ে পাশে আলাদা করে রাখছি। হ্যাঁ, এই টুকরাটার ভর কত, স্মল এম। তাহলে এখানে অবশিষ্ট ভর কত থাকবে, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, তাই না? এখন তাদেরকে বলছে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে, একটা সুনির্দিষ্ট দূরত্বে তুমি রাখবা। রাখার পরে বলছে স্মল এম বাই ক্যাপিটাল এম এর অনুপাত কত হলে খণ্ডদ্বয়ের মহাকর্ষীয় আকর্ষণ বল সর্বাধিক হবে। এই যে আমি ভাগ করছি, এখানে কিন্তু বলে দেয় নাই কত ভর ভাগ করছি, খালি একটা চলক দিয়ে বলে দিচ্ছে স্মল এম পরিমাণ তুমি সরিয়ে নিছো। বলছো স্মল এম আর ক্যাপিটাল এম এর রেশিও কত হইলে তুমি এই যে তারা সুনির্দিষ্ট দূরত্বে রাখছো, মহাকর্ষণ রুল অনুসারে আকর্ষণ করবে, কত আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হবে, ঠিক কত কত রাখলে, এখানে ভর কত রাখলে, এখানে ভর কত রাখলে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে চলক কে? এখানে চলক কি ডি নাকি অন্য কিছু? এখানে চলকটাকে দেখি তো, বলতে পারো কিনা চলকটাকে? স্মল এম, এক্স্যাক্টলি। কারণ স্মল এমটা কতটুকু ভরে ভাগ করছি ওইটা কিন্তু জানি না, কিন্তু দূরত্বটা কিন্তু চলক না। কেন বলে দিছে তো, নির্দিষ্ট দূরত্বে মানে ফিক্সড দূরত্ব, এটা কিন্তু চলক না, এটা একটা ফিক্সড ভ্যালু। ঠিক আছে, আচ্ছা তো আমরা
আগে দেখি তো এই যে এই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভর এবং স্মল এম ভর তারা পরস্পরকে যে আকর্ষণ করে, আকর্ষণ বলের মানটা কত? আমরা মহাকর্ষের একদম বেসিক সূত্র, জি ইন্টু প্রথম ভরের মান কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ইন্টু দ্বিতীয় ভরের মান কি একটা স্মল এম, ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই দূরত্ব স্কয়ার, দূরত্বটাকে ধরে নিছি ডি। তাহলে এই হচ্ছে তাদের মধ্যকার আকর্ষণ বল। ঠিক আছে, আমার এই এফটাকে ম্যাক্সিমাম বানাইতে হবে, এফ ম্যাক্সিমাম করতে হবে। এফ ম্যাক্সিমাম করতে হলে বা এফ ম্যাক্সিমাম পেতে হলে কি করব বলো? তোমরা পড়ছো না ম্যাথে একটা জিনিস, গুরুমান লঘুমান কি করে? এফ যেই চলকের উপর, এখানে কিন্তু চলক কিন্তু স্মল এম, বুঝতে হবে এখানে এফ কি ফাংশন অফ স্মল এম, চলক হচ্ছে স্মল এম, যেই চলকের সাথে সে নির্ভরশীল সেই চলকের সাপেক্ষে তাকে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। দেখতাম না চরম মানের জন্য, সর্বোচ্চ মানের জন্য, সর্বনিম্ন বা চরম মানের জন্য। তো আমরা তাই করব, সর্বোচ্চ মান পেতে হলে আমরা কি করব? ডি চলককে এম অফ এফ ইজ ইকুয়াল টু কত হবে? চরম মানের জন্য এটা ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এই শর্তটা জানলেই ম্যাথটা একদম পানির মতন সোজা, আর কোনো প্যাচ নাই, জাস্ট 1 মিনিটও লাগবে না। হ্যাঁ, তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশন করি, চলো। হ্যাঁ, তা ডি এম, এফ এর জায়গায় সম্পর্কটা লিখে দাও, সম্পর্ক কত? জি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই কি আছে? ডি স্কোয়ার। হ্যাঁ, লিখে দিছো। এখন এখানে ওপাশে কি আছে? 0 আছে। জি বাই ডি স্কোয়ার ধ্রুবক না? জি বাই ডি স্কোয়ারকে তুমি সামনে নিয়ে নাও, ডিফারেন্সিয়েশন সাইনের সামনে নিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা আরেকটা লাইনই লিখি, তোমরা কিন্তু বুয়েট এক্সাম বা এগুলো এক্সামে যখন লিখবে এত লাইন লেখা দরকার নাই। হ্যাঁ, তোমরা কিন্তু আমার মতন এত লাইন লিখবে না, আমি লিখার কারণ হচ্ছে তোমাদের বোঝানো, আর তোমরা লিখার কারণ হচ্ছে নাম্বার ওঠানো। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে। ঠিক আছে, তাহলে ডি এম আমি একটা লাইন একটু এক্সট্রা করলাম, এগুলো কিন্তু তোমাদের করার কোনোই যুক্তিকতা নাই। আর এই দুইটা গুণ দিয়ে দাও, এগুলো গুণ দিয়ে ভিতরের এটা গুণ দিয়ে দাও, ভিতরের এটা যদি গুণ দিয়ে দাও তাহলে কি আসবে? ক্যাপিটাল এম স্মল এম বিয়োগ স্মল এম স্কোয়ার। কি করছি বুঝতে পারছো? জি বাই ডি স্কোয়ার সামনে আসছে আর এটা গুণ গেছে, স্মল এমটা ভেতরে গুণ দিয়ে দিছি, ক্যাপিটাল এম স্মল এম বিয়োগ এম স্কোয়ার ইকুয়াল টু 0 ছিল, 0 থাকবে। দেখো জি বাই ডি স্কোয়ার এ পাশে আছে, জি বাই ডি স্কোয়ারকে ও পাশে পাঠাই দিলে 0-র সাথে ভাগ হয়ে যাবে, 0-র সাথে যে কেউ ভাগ যাক না কেন সে তো 0ই। তাহলে এই জিনিসটা আসলে লেখা না লেখা কোনো ব্যাপারই না। বুয়েট এক্সামে আমি তোমাদের থেকে আশা করব এই জিনিসগুলা যেন নাই লিখো, একবারে না লিখো, এগুলো দেখায় তুমি একটা নাম্বারও বেশি পাবে না। ঠিক আছে, এগুলো দেখানোই দরকার নাই। ঠিক আছে, যে এই যে জি বাই ডি স্কোয়ার তুমি বাইট করছো, ভাগ করছো, দরকারই নেই দেখানো। আচ্ছা, এবার আসি ডিফারেন্সিয়েশনটা করি। এম এর সাপেক্ষে স্মল এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, স্মল এম এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন হলে ক্যাপিটাল এম কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করবে। ক্যাপিটাল এম টোটাল বস্তুর ভর, ওটা কিন্তু ফিক্সড, ওটা কিন্তু নড়চড় হবে না, ওটা ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক ক্যাপিটাল এম। তাহলে ধ্রুবক সামনে চলে যাবে, স্মল এম এর উপর ডিফারেন্স আসলে শুধু একটা ক্যাপিটাল এম থাকবে, বিয়োগ এম স্কোয়ার চলক, এটাকে ডিফারেন্স করলে আসবে 2m, তাই না? এক্স স্কোয়ারকে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার যেমন 2x এরকম 2m আসছে ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি স্মল এম বাই ক্যাপিটাল এম পেয়ে যাবো না? স্মল এম বাই ক্যাপিটাল এম পেয়ে যাবো, ওপাশে গেলে 2m, তারপরে এটাই পাশে আসলে জিনিসটা আসবে কত? স্মল এম বাই ক্যাপিটাল এম। এটাই তোমার চাইছো তো, রাইট? সো এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? স্মল এম বাই ক্যাপিটাল এম আসবে হাফ, এই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই রেশিওতে তুমি যদি ভাগ করো তাহলেই তুমি তাদের মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ পাবা। তুমি যদি এই রেশিওতে একটু কম বা বেশি করো তাহলে আকর্ষণ বল থাকবে, বাট সর্বোচ্চ আকর্ষণ বল থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে এটা একটা ভালো ম্যাথ, স্টার মার্কস দিয়ে রাখো, ভালো ম্যাথ, আসার মতন ম্যাথ, ছোটখাটো এবং আসার মতো। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, হ্যাঁ, বুয়েট এক্সাম তোমরা টার্গেট করতেছো অনেকেই, বা সিকিউরিটি এক্সাম টার্গেট করছো, অনেক ম্যাথ তোমরা পাবা। আমি একটু কয়েকটা কথা বলি 5 মিনিট সময় নিই। তোমরা অনেকেই অনেক বিশাল বিশাল ম্যাথ জোর করে করার চেষ্টা করো, করা খারাপ না, বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সামের কথা চিন্তা করো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিন্তু এমন না যে বিশাল ম্যাথ দিবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ছোট ম্যাথই দিবে, বাট কনসেপ্ট আছে, কনসেপচুয়াল, একটু ট্রিকি। এই ম্যাথগুলা তুমি দেখেই বুঝতে হবে এটা আসার মতো। ঠিক আছে, যেমন এইরকম টাইপের ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলাকে তুমি হাতছাড়া করবা না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসোর্সে তোমরা হয়তো এমন ম্যাথও পাবা যেই ম্যাথগুলা একদম অনেক বড়, অনেক বাইরের সূত্র, যেই সূত্রগুলো আগে জীবনেও দেখো নাই, আগে জীবনেও ছিল না, ওই টাইপের জিনিসগুলো কিন্তু স্কিপ করতে পারো। ওগুলো পারতেই হবে এমন কোনো কথা নয়, ওইগুলো একদম স্কিপ করে দিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস তোমাদের একটু বলি, যেহেতু তোমরা অ্যাডমিশন জার্নিটা শুরু করছো,
অ্যাডমিশনে এইচএসসির মতন কিন্তু 100% মার্কস টার্গেট না। এখানে কিন্তু তুমি যতটুকু পারো সেটা সময় অনুসারে দিয়ে আসতে পারলেই হলো। অ্যাডমিশন টেস্টে নর্মালি যেটা দেখা যায়, একটা স্টুডেন্ট যা পারে সেটাই সে লিখে আসতে পারে না। যেটা সে পারে না ওটা তো পরের কথা, বাট যা সে পারে সেটাই সে লিখে শেষ করতে পারে না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলার মতন, যে আমি যা পারি সেটাই আগে শেষ করে আসবো। তো এমন জিনিস জোর করে মাথায় ঢোকানো দরকার নেই যেটা খুব কষ্ট হচ্ছে, বাদ দাও এটা, ওইটুকু ম্যাথ, ওই ম্যাথটা পারি না, ঠিক আছে বাদ, কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, সব বাদ দিয়ে দিও না, ছোটখাটো জিনিসগুলো অবশ্যই যেন জানা থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? আরেকটা জিনিস, অ্যাডমিশনে এখন যেহেতু অ্যাডমিশন পরীক্ষার্থী তোমরা, এইচএসসি আর নাই, তোমরা যত শর্টকাট একটা ম্যাথ করতে পারো, শর্টকাট বলতে শর্টকাট শিখে না, মানে লিখার পরিমাণ কম, দেওয়া আছে এখানে, এই সব লেখার সময় নাই, আমরা জানি এই সব লেখার সময় নাই, জাস্ট সূত্র মান সূত্র মান সূত্র মান, এভাবে, ঠিক আছে? যে কোনো প্রশ্ন যখন সলভ করবা এই ট্যাকটিক্সটা মাস্ট অবলম্বন করবা। খুব বেশি এলাবোরেটলি প্রেজেন্টেশন সুন্দর করে করা দরকার নাই, জাস্ট সূত্র মান, জাস্ট স্যাররা মান দেখে। বুয়েটের স্যারদের কথা যদি বলি, আমরা তো পড়ে আসছি, স্যাররা দেখে মানটা কারেক্ট কিনা, যদি মানটা কারেক্ট হয় নাম্বার দিয়ে দেয়, যদি মান কারেক্ট না হয় তাহলে তারা দেখে ফর্মুলাটা ঠিক লাগছে কিনা, তাহলে হয়তো পার্সিয়াল দেয়। যদিও এই বিষয়ে আমরা কেউই নিশ্চিত না যে পার্সিয়াল দেয় কিনা, কারণ বইটা খাতা দেখায় না। বাট মানটা যদি কারেক্ট হয়, তুমি 10-10 পাচ্ছ, দ্যাটস ফর শিওর 100%, ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, তাহলে আমরা এই জিনিসটা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডমিশনে আসার মতন ভালো ম্যাথ, ঠিক আছে? ওকে, এবার আসি এই ম্যাথটা, এটাও একটা সুন্দর ম্যাথ এবং ছোটর মধ্যে। সো সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলো ভাইয়া, এই ম্যাথটার জন্য 1 মিনিট দেওয়াটাই অনেক বেশি, তাই আমি 1 মিনিটই দিচ্ছি, ঠিক আছে? একজন ভাইয়া ডিডিএম তো মিনিমামেও হয়, গুড কোশ্চেন। আমাদের ফিজিক্সে ওই যে ডাবল ডেরিভেটিভ করে সেইটা ক্রস চেক দেওয়া, যে কোন চলকের জন্য লঘুমান কোন চলকের জন্য গুরুমান লাগে না। ফিজিক্সের জন্য তুমি যদি কখনো দেখো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলছে, তাহলে তুমি একবার ডিফারেন্সিয়েশন করে চরম মানের জন্য সেইটা করে যেটা আসবে সেটার জন্যই তুমি ধরে নিতে পারো প্রশ্নে যেটা চাইছে, এই যে স্মল এম এর মানটা আসলো সেটার জন্য ওই কাঙ্ক্ষিত মানে সর্বোচ্চ যেহেতু চাইছে সর্বোচ্চ বলটাই আসবে, এটার জন্য লঘুটা আসবে না। ফিজিক্সের জন্য ডাবল ডেরিভেটিভ করার কোনো প্রয়োজন নাই, স্যাররা ওভাবেই প্রশ্নটা সেট করবেন, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে ফাইন, এখানে দেখো, এই যে দেখো, এটা অনেকে ভুল করছে রে, যে এটা পারা উচিত ছিল, এটা পারা উচিত ছিল, দেখি কেউ কারেক্ট অ্যান্সার দেয়নি এখনো। একজন কারেক্ট অ্যান্সার দাও, তাইলে আমি করা শুরু করি। একজন, 2 লাইনের জিনিস, এটা 2 লাইনের জিনিস, দেখি কি বলছে এখানে। এখানে কি বলছে? এখানে বলছে যে এম ভরের দুটি বস্তু কণা পরস্পরের পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরতেছে। তাহলে এম ভরের দুইটা কণা আঁকি, এই যে এম ভরের একটা কণা আঁকলাম, এই যে এম ভরের আরেকটা কণা আঁকলাম, এই কণা দুইটা কি করতেছে? এই দুইটা কণা পরস্পরের আকর্ষণজনিত কারণে তারা একটা বৃত্ত পথে ঘুরতেছে, যেমন গ্রহের চারপাশে উপগ্রহ ঘুরে, ওরকম ব্যাপারটা, ঠিক আছে? বৃত্তপথে তারা সার্কুলার মোশন দিচ্ছে, ঠিক আছে? ওকে ফাইন, যেহেতু তারা ঘুরতেছে, এই ঘোরার জন্য যে কোনো জায়গায় মাথায় রাখবা, ঘূর্ণনশীল বস্তু আছে মানেই, বাঁক নেওয়া হচ্ছে মানেই সেখানে কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল না থাকলে ঘোরা সম্ভব না, ছিটকে যাবে। তাহলে এখানেও ঘুরতেছে, তার মানে এখানেও তাদের যে কেন্দ্র, যেই বৃত্তর পথে সে ঘুরতেছে, এই বৃত্তের কেন্দ্র বরাবর প্রত্যেকেরই কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে, ওরও লাগবে, দুজনেরই লাগবে। এখন প্রশ্ন হলো, কেন্দ্রমুখী বল কে যোগান দিবে? সুতা দিয়ে বেঁধে ঘুরাইলে সুতার টান বল দেয়, অন্যান্যভাবে ঘুরাইলে যেই বস্তুটা ধরে দণ্ড দিয়ে বেঁধে ঘুরাইলে দণ্ডের টান বল দেয়, এরকম দিয়ে থাকে। কিন্তু এখানে কে দিবে? এখানে একমাত্র দেওয়ার মতন বল আছে গ্র্যাভিটেশনাল ফোর্স, রাইট? মহাকর্ষ বল ছাড়া আর কোনো বল নাই। তার মানে এখানে ঘোরার জন্য প্রয়োজনীয় বল সেটা কে দিবে? গ্র্যাভিটেশনাল ফোর্স দিবে, রাইট? গ্র্যাভিটেশনাল ফোর্স এই ঘোরার জন্য প্রয়োজনীয় বলটা দিবে। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে এফজি মানে তাদের পারস্পরিক আকর্ষণ বল কত? গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা সবাই জানি জি ইন্টু ভরদ্বয়ের গুণফল মানে এম ইন্টু এম ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। মধ্যবর্তী দূরত্বটা কত? যদি তারা আর ব্যাসার্ধের একটা বৃত্তপথে ঘুরে, বলে দিছে না একটা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরে, তাহলে একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্রের ডিসটেন্স কত? একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্রের ডিসটেন্স কিন্তু ব্যাসের সমান। ব্যাস মিন্স 2r,
2r এর সমান। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্বটা কত নিব ভাইয়া, 2r স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এফসি, এফসি কি এম ভি স্কয়ার বাই স্মল আর। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কেন্দ্রমুখী বলের ফর্মুলা এম ভি স্কয়ার বাই আর, ঠিক আছে, এম ভি স্কয়ার বাই আর। এম হচ্ছে যে বস্তুটার, মানে আমি তো যে কোনো একটা বস্তু নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, যে কোনো আকর্ষণ বলটা হচ্ছে পারস্পরিক বলের কারণে আসে, বাট আমি যে কোনো এই বস্তুটার কেন্দ্রমুখী বল হিসাব করতেছি, তাহলে এই বস্তুটার ভর, এই বস্তুটার হিসাব করলে এই বস্তুর ভর দিবা, যদিও এখানে দুইটা ভর একই, সো আলাদা করার কিছু নাই। তাহলে আমরা এইখান থেকে টার্গেট কাকে বের করা, টার্গেট হচ্ছে প্রতিটি কণার বেগ অর্থাৎ ভি বাইর করব। সো ভি বাইর করতে চাইলে আমি একটা এম এখানে কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে দিয়ে আমি একটা আরও কাটাকাটি করে দেওয়া যাবে, এখানে থাকবে 2r স্কয়ার, তো তাহলে 4r স্কয়ার হইতো, একটা আর কাটাকাটি গেলে থাকবে 4r, ঠিক আছে, মানে 4r স্কয়ার ছিল আর ছিল একটা আর কাটাকাটি হয়ে এখানে 4r আছে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে ভিটা কত আসবে, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু জি স্মল এম ডিভাইড বাই 4r, ঠিক আছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, রুট ওভার জি স্মল এম ডিভাইড বাই 4। তো এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার, এইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। মানে আমাদের প্রত্যেকটা যে বস্তু ঘুরতেছে প্রতিটা বস্তুর বেগ কত থাকবে, প্রতিটা বস্তুর বেগ থাকবে এটা রুট ওভার জি স্মল এম বাই 4r, ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, এটা পারবো। এবার এইটার কাছাকাছি একটা জিনিস দেখি, ঠিক আছে, এটার কাছাকাছি একটা জিনিস, এখন আগে করছিলাম খালি দুইটা বস্তুর ক্ষেত্রে, এখন চারটা বস্তুর ক্ষেত্রে, দ্যাটস দ্য ডিফারেন্স। সবাই এই প্রবলেমটা একটু তুলে ফেলবা, এই প্রবলেমটা একটু তুলে ফেলবা, টাইমার দিয়ে দিচ্ছি, 1.5 মিনিট দিচ্ছি, সবাই এই প্রবলেমটা একটু ফাস্ট তুলো, আস্তে আস্তে যত কিন্তু সামনের ক্লাসে যাবো তত কিন্তু টাইমারের টাইম কমাই দিব, ঠিক আছে। না, সাইডের নোটগুলো থাকবে, সাবিত বিন বাসার, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ভাইয়া, অনেকে বলে আইআইটির প্রবলেম সলভ করতে ফিজিক্সের ক্ষেত্রে কি সেটা করব? আমরা করাই দিচ্ছি, তো আমরা যতটুকু করাই দিচ্ছি ততটুকুই ইনাফ। আমরা যে প্র্যাকটিস শিটটা দিব এবং যতটুকু করাই দিচ্ছি ততটুকুই ইনাফ, বাড়তি করে আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ। বাড়তি করে তোমাদের কাজ থাকবে কি, বাড়তি করে কাজ থাকবে খালি স্পিড বাড়ানো, সলভিং স্পিডটা বাড়ানো, এটাই তোমার কাজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, কি বলতেছে, এম ভর সম্পন্ন কোন কণা একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে আছে, আইকে ফেলি, একটা বর্গক্ষেত্র, কালো কালার দিয়ে আঁকি, একটা বর্গক্ষেত্র আঁকলাম, হ্যাঁ, একটা বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দু, 4টা কৌণিক বিন্দুতে কি আছে, 4টা ভর আছে, 4টা কৌণিক বিন্দুতে 4টা ভর আছে, সবগুলো ভরের মান স্মল এম করে, ঠিক আছে, একটাতে লিখলাম, বাকি সবগুলো স্মল এম করে। বলছে কণাগুলো পরস্পর আকর্ষণের প্রভাবে ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা পরিধি, বৃত্তের পরিধিতে ঘুরে, পরিধি বরাবর ঘুরে, মানে জিনিসটা এরকম, তারা একটা বৃত্তপথে ঘুরতেছে, বৃত্তটা কি একটু ওয়েট, মোটামুটি এরকম, মোটামুটি এইরকম, ঠিক আছে। আচ্ছা, তারা একটা বৃত্তপথে ঘুরতেছে, সেই বৃত্তপথটা আমরা আঁকলাম, সে তারা ধরে যে এইভাবে ও ওকে আকর্ষণ করতে যায়, এদিকে যায় এদিকে যায়, মানে ঘুরতেছে প্রত্যেকে এই বৃত্তপথ বরাবর, ধরো এইভাবেই ঘুরতেছে, আমি ঠিক যেভাবে আঁকলাম সেভাবে তারা ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ঘুরতেছে
বলছে প্রতিটা কণার গতিবেগ নির্ণয় করো, প্রতিটা কণা কত গতিবেগ নিয়ে চলতেছে, মানে এই কণাটার এখানে যাওয়ার বেগ কত, এই কণাটার এখানে যাওয়ার বেগ কত, এই বেগগুলো কত জানতে চাইছে। তো আবারও আগের কনসেপ্ট, যে কোনো বস্তু ঘুরে মানেই তার কি দরকার, কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল একজনের যোগান দিতে হবে, নিজে নিজে তৈরি হবে না। কে যোগান দিবে এখানে? এখানে আকর্ষণ বলটাই যোগান দিবে, আকর্ষণ বল ছাড়া আর কেউই কিন্তু নাই যোগান দেওয়ার মতো, ঠিক আছে? তাহলে আমরা একটু কণাগুলোর নাম দিয়ে দিই, ঠিক আছে? কণাগুলোর নাম দিয়ে দিই, এটাকে ধরলাম এ কণা, এটাকে ধরলাম বি কণা, এটাকে ধরলাম সি কণা, এটাকে ধরলাম ডি কণা। কেমন? আমি যে কোনো একটা কণা নিয়ে কাজ করলেই হবে, যে কোনো একটার বেগ বের করলেই হবে। ধরে নাও আমি সি কণাটা নিয়ে কাজ করতেছি, সি কণাটা নিয়ে কাজ করতেছি, সিটাকে একটু আলাদা কালার দিই। সি কণাটা নিয়ে কাজ করি, সি কণার বেগটা আমি বের করবো, একই কথা, সবার বেগ বের করা আর সি কণার বেগ বের করা একই কথা, ঠিক আছে? যে কাউরে নিয়ে তুমি কাজ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বললো যে এই যে সি কণার বেগটা বের করবা, সি কণার উপরে ঘুরতেছে যখন, কেন্দ্রমুখী বল কাজ করে, বৃত্তের কেন্দ্রটা কই? ধরে নিলাম এখানে, ধরে নিলাম এখানে, তাহলে কেন্দ্রটা কই? এই বরাবর একটা তার কেন্দ্রমুখী বল আছে। এই কেন্দ্রমুখী বলটা কত, এটা আমরা বের করবো আগে। এই কেন্দ্রমুখী বলটা কিভাবে আসবে? আকর্ষণ বল থেকেই তো, আকর্ষণ বল ছাড়া তো অন্য কেউ নাই যে এই কেন্দ্রমুখী বল তাকে দিবে। আকর্ষণ বলটাই একমাত্র বল, বাকি কণাগুলোর সেটাই কেন্দ্রমুখী বল হিসেবে আসবে। এখন প্রশ্ন হলো, একজন তো আকর্ষণ করছে না, আকর্ষণ করছে কয়জন? তিনজন। সেই কণাটাকে আকর্ষণ করছে কয়জন? বিও আকর্ষণ করে, এও করে, ডিও করে, তাই না? প্রত্যেকে করে। তাহলে আমরা যখন আকর্ষণ বলগুলো হিসাব করবো, আমরা এইভাবে আসলে কাজটা করব। এ এর জন্য সি এর বল, মানে সি এর ওপরে বল, হ্যাঁ। বি এর জন্য সি এর ওপর বল, তারপরে একইভাবে ডি এর জন্য সি এর ওপর বল। এই জিনিসটা আমরা হিসাব করব, ঠিক আছে? তো এখন হিসাব করতে গেলে আমার কি লাগে? এফ ইকুয়াল টু, আমরা সবাই জানি জি, কণাগুলোর ভর, কণাগুলোর ভর সব এম, তাহলে এম ইন্টু এম মানে এম স্কোয়ার, কারণ এ কণার ভর আর সি কণার ভর, দুই কণার ভরই কি এম করে, তাহলে এম ইন্টু এম মানে এম স্কোয়ার। মধ্যবর্তী দূরত্বটা লাগে, এ কণা আর সি কণার মধ্যবর্তী দূরত্বটা লাগবে, তাই না? তো দূরত্বের জন্য তোমাদেরকে আগে একটা জিনিস শিখাই আসি আমি, ছোট্ট একটা জিনিস, যদিও তোমরা হয়তো অনেকেই জানো। তোমরা এই জিনিসটা কি জানো? বর্গের কর্ণের সূত্র, বর্গের কর্ণের সূত্র কি জানো? এই যে একটা বর্গ যদি হয়, এটা যদি কর্ণ হয়, কর্ণের সূত্র কি? বর্গের বাহু যদি হয়ে থাকে কত? এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু √2a, এরকম একটা ফর্মুলা পড়ছো? √2a পড়ছো সবাই। কর্ণের দৈর্ঘ্যটা কত? আমার এখানে কর্ণের দৈর্ঘ্যটা কত? কর্ণ মানে এই যে এটা, এটা কত? এখান থেকে এতখানি কত? এইটা আমরা বের করি। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কি? এই যে কেন্দ্রটা যদি এখানে থাকে, তাহলে দেখো একটা কর্নার থেকে আরেকটা কর্নার, দ্যাট মিন্স এইটা থেকে এইটা পুরাটা বৃত্ত বলে দিছিল আর ব্যাসার্ধের, মানে এই বৃত্তটা আর ব্যাসার্ধের, কেন্দ্র যদি এটা হয় তাহলে কেন্দ্র থেকে এক কণার দূরত্ব, কেন্দ্র থেকে এক কণা, কণাগুলো কই আছে? পরিধিতে না? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? ব্যাসার্ধ। তাহলে এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ আর, আবার এখান থেকে এটা, এটা কিন্তু আরেকটা ব্যাসার্ধ, আরেকটা আর, দ্যাট মিন্স কর্ণের দৈর্ঘ্যটা কত? কর্ণের দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিন্স 2r। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2r, 2r ইজ ইকুয়াল টু √2a। এ মানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, আর এখানে কর্ণের দৈর্ঘ্য পাইছি কত? 2r, ঠিক আছে? বর্গাকার ক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য 2r। তাহলে এখান থেকে আমরা ইজিলি এ বাইর করে ফেলতে পারবো না? এ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ইজ ইকুয়াল কত? √2 এই পাশে চলে গেলে, ভাগ আকারে চলে গেলে আর √2 আসবে কিনা? কারণ 2 আসলে কি? √2 হোল স্কয়ার। √2 যদি এই পাশে ভাগ আকারে চলে যায়, 2 এর থেকে √2 ভাগ গেলে কে থাকবে? √2ই থাকবে। তাহলে a ইকুয়াল টু আর √2 কি বের করছি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই বাহুর দৈর্ঘ্য বা এই বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সুবিধা হবে কি করতে? এই যে দূরত্বগুলো বের করার জন্য এখন আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। আমাদের প্রথম কাজ কি? এ এর জন্য সি এর উপরে বল। এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত বলো? এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব 2r না? এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত? তোমরা বলো, বললে আমি কোনটা শুরু করব। এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত? 2r। তাহলে এ আর সি এর জন্য আকর্ষণ বল বের করতেছি, এ এর কারণে সি এর উপরে আকর্ষণ বল বের করতেছি, এফ ইকুয়াল টু জি এম স্কয়ার ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r, লিখে ফেলি।
2r স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? 2r স্কোয়ার যদি হয় তাহলে আমি এখানে কি লিখবো? ফাইনালি ফর্মুলাটা আসবে এরকম, gm স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার, রাইট? এই জিনিসটা আসে। এই আকর্ষণ বলটা কোন দিকে কাজ করবে? কোন দিকে কাজ করবে? সি এর উপরে আকর্ষণ বল এর, তাহলে সি থেকে এ এর দিকে কাজ করবে। এটাকে অন্য কালার দিয়ে লিখি, কি কালার দেওয়া যায়? আচ্ছা এইভাবে আইকে দিই, ব্লু। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম? যেই আকর্ষণ বলটা আসবে সেই আকর্ষণ বলের ডিরেকশন দিয়ে দিলাম, সি থেকে এ এর দিকে। সি কণাটাকে, এ কণাটা এদিকে টানতেছে। ঠিক আছে, গেল। একইভাবে পরের গুলোও করে ফেলি ধূপধাপ। ঠিক আছে, একইভাবে পরের গুলো, বি এর জন্য সি এর উপরে বল, বি এর জন্য সি এর উপরে বল, এটাকে যদি বের করি এফ ইজ ইকুয়াল টু জি। এখানেও বি এর ভর, সি এর ভর, দুইজনের ভর কত? বি এর ভরও এম, সি এর ভরও এম, তাহলে এম ইন্টু এম মানে এম স্কোয়ার। এখন বি থেকে সি এর দূরত্ব কত? বি থেকে সি এর দূরত্ব কত? একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য মানে √2, রাইট? √2r। ঠিক আছে, √2r হোল স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার দিতে হয় না? স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তুমি যদি লেখো লিখবা কি? gm স্কোয়ার ডিভাইড বাই √2r হোল স্কোয়ার, তাহলে √2 কে স্কোয়ার করলে 2 আর r কে স্কোয়ার করলে r স্কোয়ার। ঠিক আছে, তাই 2r স্কোয়ার আসছে, 2r স্কোয়ার আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এগুলাকে একটু নাম্বারিং দিয়ে ফেলি, কারণ বল তো এক একটা এক এক রকম। এটাকে F1 বল দাও, এটাকে F2 বল দাও। ঠিক আছে, আচ্ছা একইভাবে F3 বল, এটা কি? ডি এর জন্য সি এর উপরে বল। বলো তো এটা ভিন্ন কিছু আসবে নাকি একই আসবে? উপরেরটার মতো নিয়ে আসা উচিত না? ডি এর জন্য সি এর উপরে বল, ডি এর জন্য সি এর উপরে বল, ডি আর সি এর মধ্যবর্তী দূরত্ব কত? একটা বর্গের বাহু, অর্থাৎ আগেরটার মতনই √2r। তাহলে এটাও লিখে ফেলি, একবারে লিখে ফেলি এটা, হ্যাঁ একবারেই লিখে ফেলি এটা। এটাই তো আসবে, উপরেরটাই তো আসবে, gm স্কোয়ার ডিভাইড বাই 2r স্কোয়ার। এটাই মানে এই জিনিসটাই কপি পেস্ট, কারণ এটাও সি আর ডি এর দূরত্ব হচ্ছে একটা বর্গের বাহু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা F1 F2 F3 বের করলাম। এখন ডিরেকশনগুলো নিয়ে কথা বলি। অলরেডি F1 এর ডিরেকশন আমরা এঁকে দিছি। F1 এর ডিরেকশন কোন দিকে? F1 এর ডিরেকশন হচ্ছে সি থেকে এ এর দিকে, এটা হচ্ছে F1 এর ডিরেকশন। F2 এর ডিরেকশন কোন দিকে? F2 এর ডিরেকশন হচ্ছে এই দিকে, এটা হচ্ছে F2 এর ডিরেকশন। ঠিক আছে, এরপরে F3 এর ডিরেকশন কোন দিকে? F3 এর ডিরেকশন সি থেকে ডি এর দিকে, কারণ সি এর উপরে বল ডি এ কণার জন্য। তাহলে এটা হচ্ছে F3 এর ডিরেকশন। তাহলে F1 F2 F3 এর ডিরেকশন বুঝছি, আমাদের জাস্ট কি করতে হবে? এগুলার লব্ধি বের করতে হবে, এগুলোর লব্ধি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের F1টা কিন্তু অলরেডি কেন্দ্র বরাবরই আছে। F2 আর F3 মধ্যবর্তী কোণ কত? F2 আর F3 এর মধ্যবর্তী কোণ কত? F2 আর F3 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, দুইটা ভেক্টরের লব্ধির সূত্র জানো না? r = √p² যোগ q² যোগ 2pq cos আলফা। তো সেটা যদি ফেলো তাহলে কিন্তু মোটামুটি কাজ হয়ে যায়। লিখে ফেলো, F2 ও F3 এর লব্ধি, লব্ধি কত? লব্ধি কত? √F2 স্কোয়ার যোগ F3 স্কোয়ার, মানে আমি √p² যোগ q² যোগ 2pq cos আলফা সূত্র ফেলছি। তো 2 ইন্টু F2 ইন্টু F3 cos আলফা, আলফা কত? 90, cos 90 এর ভ্যালুকে লিখতে হয়। cos 90 কত? 0। তাইলে আমি এই জিনিসটা না লিখলেও হয়, আমি ইচ্ছা করে লিখে দেখাইছি যে এটা 0 হয়ে যায়। যে তোমরা লেখার সময় বইয়ের এক্সামে কিন্তু এই জিনিসগুলো না লিখেই করে ফেলতে হবে, না লিখেই করে ফেলতে হবে। তাহলে F2 আর F3 এর লব্ধি কিন্তু আমি পেয়ে গেছি। লব্ধি কত? √F2 স্কোয়ার যোগ F3 স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এখন আমাদের এই লব্ধিটা কাজ করবে কোথায় একটু বলো তো দেখি। এই লব্ধিটা কাজ করবে কোথায়? কোথায় কাজ করবে? আরেকটা জিনিস, এই লব্ধির ভ্যালুটা একটু সুন্দর করে ফেলা যায়, কারণ F2 আর F3 কি ভ্যালুগতভাবে একই না? F3 কে কি F2 লেখা যায় না? লেখা যায়। একটু সুন্দর করে লিখলে, এটাকে একটু সুন্দর করে যদি লেখো তাহলে এরকম লেখা যায় আর কি, F2 স্কোয়ার, আচ্ছা 2F2 স্কোয়ার লিখে দাও। F2টারে বাইরে বের করে এরকম লেখা যায়। ঠিক আছে, মানে সুন্দর করে লিখলাম, কারণ F2 আর F3 বেসিক্যালি একই থিং, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন এটা কোথায় কাজ করবে? এটা কিন্তু tan থিটা দিয়ে বের করা যায়, কিন্তু আমি তোমাদের থেকে আশা করবো তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করে বের করো। দুইটা সমান মানের বল যদি ক্রিয়া করে, তাদের লব্ধি কি? তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে না?
এরকম একটা জিনিস পড়ছো কিনা যে দুইটা সমান মানের ভেক্টর যদি পরস্পর একই বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে মধ্যবর্তী কোণ ছিল 90, সমদ্বিখণ্ডিত করা মানে একদম মাঝখান দিয়ে যাওয়া অর্থাৎ বর্গের কর্ণ বরাবর যাওয়া, কারণ বর্গের কর্ণ কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে F2 এই যে বলটা আমরা পাইছি F2 √2 এটাও ঠিক এই বরাবরই কাজ করে যেই বরাবর অলরেডি F1 কাজ করতেছিল, যে বরাবর অলরেডি F1 কাজ করছে। তাহলে দেখো এই লাইন বরাবর বল কয়টা, F2 √2 আবার F1, দুইটা বলই এই লাইন বরাবর কাজ করতেছে। তাহলে আমরা এই দোনোটা বলের লব্ধি যদি বের করে ফেলি তাইলেই তো সি এর ওপরে মোট লব্ধি বল পেয়ে যাব, তাই না? তাহলে লিখো সি এর ওপর মোট বল কি মহাকর্ষ বল, যেই বলটা কাজ করে, হ্যাঁ মোট বল কত কাজ করে, সি এর উপরে মোট মহাকর্ষ বল কত কাজ করে, এইটা যোগ F1, তাই না? F1 যোগ কত, এই দুইটার লব্ধি অর্থাৎ F2 √2। ডিরেক্ট যোগ দিলাম কেন, কারণ একই লাইন বরাবর দুইটা বল যদি কাজ করে তাহলে আর ভেক্টর যোগ না, সরাসরি বীজগাণিতিক যোগ করা যায়, তাই না? একই লাইন বরাবর 10 নিউটন 5 নিউটন কাজ করলে আমি একবারে বলতে পারি না 15 নিউটন কাজ করে, 10 যোগ 5 একই লাইন বরাবর কাজ করতেছে। তাহলে আমার আর এই দুইটার লব্ধি করার জন্য আর √p² যোগ q² যোগ 2pq cos আলফা করার দরকার নেই। এখন তুমি এখানে ভ্যালুগুলা সাবস্টিটিউট করে দাও, ভ্যালুগুলা সাবস্টিটিউট করে দাও। F1 এর জায়গায় ভ্যালু বসাই দাও কত, gm² ডিভাইড বাই কত 4r²। F2 এর জায়গায় ভ্যালু সাবস্টিটিউট করে দাও, F2 এর ভ্যালু কত, F2 এর ভ্যালু কত gm² ডিভাইড বাই 2r², ঠিক আছে? আচ্ছা, তারপরে √2 ছিল, √2 থাকবে, √2 ছিল কিন্তু একটা সাথে √2 থাকবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমার চলে আসে, বোঝা গেছে? কেউ যদি এ পর্যন্ত রেখে দাও কোনো সমস্যা নাই, সে নাম্বার পাবা, কারণ এখানে আর বের করার তেমন কিছু নাই। আচ্ছা সরি আমাদের তো বেগ বের করতে হবে, বল তো বের করতে পারিনি। বল বের করতে বললে এতটুকু রেখে দিলেই মোর দেন ইনাফ, বল বের করতে বললে এতটুকু রেখে দিলেই আর কিছু করা লাগতো না, মোর দেন ইনাফ ছিল, ঠিক আছে? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটা থেকে এই যে জিনিসটা আসছে এইটা থেকে একটু কমন টমন নেই, দেখি কি কি কমন নেওয়া যায়। এখান থেকে দেখো gm² ডিভাইড বাই 4r², r²টাকে কমন নিই, r²টাকে কমন নিলে এখানে থাকবে কত 1/4 আর এখানে থাকবে কত √2/2 যোগ √2/2, √2/2 কে 1/√2 লেখা যায়, √2/2 কে 1/√2 লেখা যায়, তো 1/√2 লিখে দিলাম। এইটা হচ্ছে তার উপরে ক্রিয়াশীল বল। এখন এই বলটা তোমার সি বস্তুটাকে আকর্ষণ করতেছে কেন্দ্রের দিকে, সে যেহেতু ঘুরতেছে, সি বস্তুটা যেহেতু ঘুরতেছে, সেই বস্তুটার কেন্দ্রমুখী বল লাগবে, কেন্দ্রমুখী বলের যোগানদাতাকে এই বলই, কারণ এই বল ছাড়া তো আর কোনো বল এক্সিস্টই করে না এখানে। তাহলে এই বলটা সরাসরি কিসের যোগান দিচ্ছে, এই বলটা সরাসরি কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে আমরা পরের জায়গায় লিখে দিতে পারবো এখানে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু এটা, মানে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে যেহেতু এই বলটা ছাড়া আর কোনো বল নাই, তাহলে কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু এই জিনিসটা। কেন্দ্রমুখী বলের সূত্র তোমরা প্রথমত পড়ছো কি, mv²/r, এটা থাকবে ইজ ইকুয়াল টু দিয়ে এই বলটাই সমান সমানে ডিরেক্ট লিখে দিবা, gm² ডিভাইড বাই কত r², আর এখানে কি আছে 1/4 যোগ 1/√2, বাস। এখন তোমার যতটুকু কাটাকাটি করা যায় ততটুকু তুমি কাটাকাটি করে ফেলো। তাহলে m আর m, একটা m কাটাকাটি যাবে, একটা m থেকে যাবে এখানে, হ্যাঁ। আর আর এখানে কিন্তু স্মল r দিয়ে লিখছি, যেহেতু সে ঘুরতেছে কোন ব্যাসার্ধ পথে, ক্যাপিটাল আর ব্যাসার্ধ পথে, তাহলে স্মল আরটাকে, যেহেতু এটা ব্যাসার্ধই স্মল আর, ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর, আমাদের প্রশ্নে যেহেতু ক্যাপিটাল আর দিয়ে বলছে ক্যাপিটাল আর লিখে দিলাম। তাহলে এই ক্যাপিটাল আর এখানে একটা ক্যাপিটাল আর কাটাকাটি গেলে একটা ক্যাপিটাল আর থাকবে, তাহলে এখানে আছে gm/R, gm/R, ঠিক আছে? এখন তোমার এই জায়গা থেকে বের করতে হবে কাকে, এই জায়গা থেকে বের করতে হবে ভিটাকে। তো ভি কত আসে বলো, ভি কত আসবে, v² হচ্ছে gm/R এই জিনিসটা, তাহলে ভি ইকুয়াল টু একটা জাস্ট রুট হবে, আর জাস্ট রুট হবে √gm/R 1/4 যোগ 1/√, বাস। এই হচ্ছে তোমার অ্যান্সার, এই হচ্ছে তোমার অ্যান্সার। দেখো এই হচ্ছে তোমার অ্যান্সার এই ম্যাথের, ঠিক আছে? ওকে, ক্লিয়ার?
বোঝা গেছে? তাহলে এই ম্যাথের মাধ্যমে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি, কিন্তু এই ম্যাথের মাধ্যমে আমরা কিন্তু কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি। ফার্স্ট কনসেপ্ট কি, যে আমাদের যদি কোনো বস্তু ঘুরে, তার ঘোরার জন্য একটা কেন্দ্রমুখী বল লাগবে, আর ওই কেন্দ্রমুখী বলের যোগান কেউ না কেউ দিতে হবে। যদি শুধু মহাকর্ষ বল থাকে তাহলে মহাকর্ষ বলই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আমরা সি বস্তু, যে কোনো একটা বস্তু নিছি, 4টা বস্তু আছে, যে কোনো একটা বস্তু নিয়ে করলে একই রেজাল্টই আসবে। ওই বস্তুটার উপরে বাকি যে 3 বস্তু আছে কত বল দেয় সেগুলো বের করছে। এ এর জন্য সি এর উপরে বল, বি এর জন্য সি এর উপর বল, ডি এর জন্য সি এর উপর বল বের করছে। বলগুলোর ডিরেকশনগুলোও কিন্তু একে ফেলছি। সি এর এর জন্য বলটা কি এই ডিরেকশন বরাবর, ডি এর জন্য বলটা কি এই ডিরেকশন বরাবর, বি এর জন্য বলটা কি এই ডিরেকশন বরাবর। এরপরে বলগুলার লব্ধি করছি, বলগুলার লব্ধি করছি। লব্ধি কিভাবে করে? লব্ধি করার ক্ষেত্রে আমরা যেই 2টা বল এই কেন্দ্রমুখী বরাবর ছিল না আগে, সেই 2টা বল যেহেতু 90 ডিগ্রি করেছিল, সেই 2টা বলের লব্ধি আগে করছি। সেই 2টা বলের লব্ধি তোমরা √p² যোগ q² যোগ 2p cos আলফা দিয়ে করে ফেলছো, এরকম আসছে। এরপরে সি এর উপরে দেখলাম যে এই যে লব্ধি বলটা, এই লব্ধি বলটাও কিন্তু কাজ করে সমান মানের বল, সমদ্বিখণ্ডিত করবে, কাজ করবে কি সি এ বরাবর, লিখে রাখতে পারো পাশে, এটাও কাজ করবে কি সি এ বরাবর। ঠিক আছে, সি এ বরাবর। তাহলে সি এ বরাবর বল টোটাল কয়টা? 2টা। F1ও কিন্তু সি এ বরাবর কাজ করে, এই বলটাও সি এ বরাবর কাজ করে। 2টা বল একই লাইন বরাবর কাজ করলে 2টার লব্ধি কি ডিরেক্ট যোগ। তো ডিরেক্ট যোগ করে দিছি, ডিরেক্ট যোগ করে জাস্ট ভ্যালুগুলো বসাইছি, একটু কমন নিয়েছি, কমন না নিলেও সমস্যা ছিল না খুব বেশি। যেহেতু এই বলটাই সি এর উপরে মোট বল, এই বলটাই এখানে একমাত্র বল হিসেবে আছে, এই বলটাই তার মানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, আর কেউ তো নাই। তাহলে এই বলটাকে কেন্দ্রমুখী বলের সমান দিয়ে দিচ্ছি। কেন্দ্রমুখী বলের সমান, কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি mv²/r, mv²/r এর সমান দিয়ে দিছি। ভি বের করার কথা ছিল, দেন ভিটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে করছি, আমার অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। একজন বলছো, প্লাবন আহমেদ বলছো, ভাইয়া অন্য বিন্দু দিয়ে যদি লব্ধি কাজ করতো কি করতাম? গুড কোশ্চেন। আমাদের দরকার ছিল কেন্দ্র বরাবর কত বল সে পাচ্ছে সেটা বের করা, কেন্দ্র বরাবর কত বল সে পাচ্ছে সেটা বের করা। আমাদের এখানে ফরচুনেটলি সব বলই কেন্দ্র বরাবর, পুরোটা বলই কেন্দ্র বরাবর। তোমাদের ক্ষেত্রে যখন ফিজিক্সের ম্যাথগুলো নর্মালি এরকম দিবে, কেন্দ্র বরাবরই দিবে, কারণ কেন্দ্র বরাবর বল না থেকে অন্য বরাবর যদি একটা বল থাকে, সমস্যাটা কোথায়? তখন আর বৃত্ত পথে ঘুরবে না, তখন সে স্পাইরাল হয়ে যাবে। তো স্পাইরাল ফর্মের ম্যাপ তোমাদের ক্ষেত্রে নর্মালি নাই। যদি অন্য বরাবর একটু বল থাকতো তাহলে সে স্পাইরাল শেপ ধারণ করতো, বৃত্ত বরাবর আর ঘুরতো না। বৃত্ত বরাবর ঘুরতে হলে অনলি কেন্দ্র বরাবর বলই থাকতে হবে। ঠিক আছে, লব্ধি বল। ওকে, ভাইয়া f1 cos 45 f2 cos 45 দিয়ে করলে হবে না? হ্যাঁ হবে, একই রেজাল্টই আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এই সেম এটা যেমন আমি বর্গক্ষেত্র দিয়ে না, আর্কাইভ ক্লাস দেখবা, আর্কাইভ ক্লাসে এই সেম একটা ম্যাথ আমি করাইছি ত্রিভুজ দিয়ে। আর্কাইভ ক্লাসে সেম একটা ম্যাথ দেখাইছি ত্রিভুজ দিয়ে, আর্কাইভ ক্লাসে আছে, নোটও আছে। যদি ত্রিভুজের ম্যাথটা কেউ দেখতে চাও সেখান থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আর্কাইভে যদি ত্রিভুজ দিয়ে করাইছি, আজকে এই জায়গায় বর্গক্ষেত্র দিয়ে করাই দিছি। কেমন? এই দুইটার বাইরে আসবে না, হয় বর্গক্ষেত্র বা ত্রিভুজ, এই দুইটার মধ্যেই থাকবে। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ফাইন। এবার একটা ঝটপট ম্যাথ করি। এই ম্যাথটা খুবই সহজ ম্যাথ এবং আসার মতন ম্যাথ, ভালো একটা ম্যাথ। সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলবা। এম ভিন্ন হলে কি হতো? কোনো সমস্যা নাই তো, এম ভিন্ন হলে যার যার এম এর মান বসাই দিতাম, যার যার এম এর মান ওখানে বসে থাকতো, চলক একটা বেশি হইতো, এই তো, আর তো কোনো সমস্যা নাই। আমার যেমন এখন GM/R আসছে, তখন GM1 M2/R আসতো। ACS এর জাস্ট প্র্যাকটিস শিট করলেই কেন, নাকি কনসেপ্ট বুক প্লাস মেইন বইও পড়তে হবে? আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য মেইন বইটা খুব আলাদা করে পড়া দরকার নাই এখন। হ্যাঁ, মেইন বইয়ের ম্যাথগুলো একটু চোখ বুলাইতে পারো প্র্যাকটিসের জন্য, বাট পরামর্শ থাকবে কোশ্চেন ব্যাংক, ক্লাসের ম্যাথ, প্র্যাকটিস শিটের ম্যাথ। ঠিক আছে, এই 3টা জিনিস মিস করিও না। এই 3টা জিনিস যদি তোমার দখলে থাকে, তোমার খাতায় নোট আকারে থাকে, এবং এই ম্যাথগুলো যদি তোমার মাথায় থাকে কনসেপ্ট সহকারে, মানে বুঝে ম্যাথ মাথায় থাকা, তাহলে তুমি চান্স পাচ্ছ নিশ্চিত। যদি কোনো পরীক্ষার দিন কোনো অঘটন না ঘটাও, মানে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, তাহলে তুমি চান্স পাচ্ছ নিশ্চিত। কারণ এইগুলো মাথায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এইটা যদি পারো তাহলে মোটামুটি নিশ্চিত, আর চিন্তা করতে হবে না। সব থেকে সেফেস্ট প্রিপারেশন কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, জানো কি না তোমরা? মানে ওভারঅল সব প্রিপারেশনের মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সব থেকে সেফেস্ট। এখানে যদি প্রিপারেশন কেউ সম্পূর্ণ করতে পারে, মানে কমপ্লিট করলো প্রিপারেশন, ফুল প্রিপারেশন, সে চান্স পাবেই। সে হয় এটাতে নাহলে ওইটাতে চান্স পাবেই, এটাতে কোনো বাধা নাই আর কি। হ্যাঁ, তো তোমরা ভালো ট্র্যাকেই আসো। খালি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো কনসেপ্ট বুঝে মাথায় রাখা, বুঝে বুঝে করা, ঠিক আছে? না বুঝে করা যাবে না, না বুঝে মুখস্থ করে লাভ নেই, ঠিক আছে? কি বলছে, একটি মহাকাশগামী যানকে পৃথিবী থেকে সূর্যের দিকে নিক্ষেপ করা হলো। পৃথিবী থেকে কত দূরে সূর্য পৃথিবীর সমান মানে তাকে টানবে? সূর্যের ভর তোমাকে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু মুখস্থও রাখিও, কারণ এটা এমসিকিউতেও লাগে। পৃথিবীর ভর দিয়ে দিচ্ছে, এটাও মুখস্থ রাখিও, যদি অ্যাকুরেটলি বললে 5.98 × 10⁻²৪। পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাকেও মুখস্থ রাখতে পারো, এটাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটও বলা হয়, ঠিক আছে? যাই হোক, সো আমার এখানে পৃথিবী দেখতে পাচ্ছ, একটা মহাকাশযান পিচ্চি করে দেখতে পাচ্ছ, একটা পিচ্চি মহাকাশযান আছে। সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 1.5 × 10⁻11 মিটার। এখন এই যে এই মহাকাশযানটা যাচ্ছে উপরের দিকে, পৃথিবী থেকে রওনা দিল, বলছে কোন জায়গায় যাবার পরে, কোন এমন জায়গা আছে যেখানে যাবার পরে মহাকাশযানের উপরে সূর্য যে আকর্ষণ বলটা আকর্ষণ করবে, পৃথিবীও সেই আকর্ষণ বলটা আকর্ষণ। আমি তো জানি না কোথায়, আমি ধরে নিলাম এই স্পট, এই জায়গায় আসার পরে তাকে দুইজনই সমান মানে আকর্ষণ করবে, ধরে নিলাম। এই জায়গায় সে যখন আসবে, তার মানে এই জায়গায় আসার পরে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা ধরে নাও না, এই জায়গাটা ধরে নাও পৃথিবী থেকে কত দূরে আছে, পৃথিবী থেকে এক্স পরিমাণ দূরে আছে। তাহলে এই জায়গায় সূর্য তাকে যে আকর্ষণ বলে আকর্ষণ করতেছে, পৃথিবী তাকে যে আকর্ষণ বলে আকর্ষণ করতেছে, এই দোনোটা মানই সমান। ধরে নিলাম পৃথিবীর আকর্ষণ বলের মানটা F1, সূর্যের আকর্ষণ বলের মানটা F2। তাহলে F2 আর F1 সমান কোথায়? এই পয়েন্ট, এই পয়েন্টে লিখে দিই F1 = F2। তোমাদের কাছে এই ম্যাথটা করানোর আগে কিছু জিনিস আমি একটু বলি। হ্যাঁ, তাহলে বলো তো এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই রিজিয়ন যেটা আছে, যেটাকে ব্ল্যাক কালার দিয়ে মাত্র ভাইয়া মার্ক করলাম, ব্ল্যাক কালার দিয়ে, আরেকবার করে দেখা, এই যে যেটা ব্লিঙ্ক করতেছে তোমাদের সামনে, যেটা ব্লিঙ্ক করতেছে, এই জায়গাটাতে যখন সে থাকবে, এই জায়গার যে কোনো বিন্দুতে সে যখন থাকবে, তখন তার উপরে পৃথিবীরও আকর্ষণ থাকবে, সূর্যের আকর্ষণ থাকবে। এই জায়গায় ধরো এখানে যখন আসছে, এখানে যখন আসে, এই আকর্ষণ বলের মধ্যে কোনটা বেশি হবে বলো তো? কোন আকর্ষণ বলটা বেশি হবে? F2 বেশি হবে না F1 বেশি হবে? সানের, এক্স্যাক্টলি, যার কাছাকাছি তার আকর্ষণ বলটা বেশি, কারণ ডি এর সাথে আকর্ষণ বলটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, যত কাছে তত ডি কম, ডি যত কম এফ তত বেশি, তাই না? তার মানে এই রিজিয়নের পয়েন্টস গুলাতে F2 গ্রেটার দেন কি F1, মানে সূর্যের আকর্ষণ বল যদি হয় F2, F2 গ্রেটার দেন F1। অন দ্য আদার হ্যান্ড আবার এই জায়গায়, এই জায়গার পয়েন্টস গুলাতে, এই জায়গায় বিভিন্ন বিন্দুতে আকর্ষণ বল কোনটা বেশি? এই জায়গায় আকর্ষণ বল কোনটা বেশি? F1 গ্রেটার দেন F2, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলটা বেশি থাকবে, ঠিক আছে? যার কাছাকাছি তার আকর্ষণ বলটা বেশি। আর মাঝখানের এই জায়গাটাতে দুজনের আকর্ষণ বলই সমান। এই জিনিসটা কেন শিখাইলাম জানো? এই জিনিসটা শেখানোর একটা উদ্দেশ্য হলো, তোমার ধরো মনে হলো কোনো একটা জিনিসকে তুমি কার কাছে পাঠাবা? পৃথিবী থেকে সূর্যের কাছে পাঠাবা। তুমি সূর্য পর্যন্ত যাওয়ার জন্য কত বেগে নিক্ষেপ করতে হবে সেই বেগে মারবা, নাকি এই মাঝখানে যাওয়ার জন্য যত বেগে নিক্ষেপ করতে হবে সেই বেগে মারবা? বলো তো, একটু কমন সেন্স অ্যাপ্লাই করবে, কোনটা ইফিশিয়েন্ট হবে? কোনটা বেশি ইফিশিয়েন্ট হবে? কোনটা বেশি ইফিশিয়েন্ট হবে? সাম্য অবস্থার বিন্দু পর্যন্ত পাঠানোটা সবচেয়ে ইফিশিয়েন্ট হবে। কেন? তুমি বলতে পারো ভাই আমার তো টার্গেট ছিল সূর্যে পাঠানো, মাঝখানে পাঠালে তো আর সূর্যে গেল না। যাবে, কিভাবে যাবে? এই যে তুমি তাকে ছুঁড়ে মারলা, তুমি ছুঁড়ে মারছো এমন ভাবে, আমরা জানি কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলে সর্বোচ্চতে তার বেগ 0, তো সর্বোচ্চতা ধরো এই জায়গাটাই তুমি টার্গেট করছো, এই জায়গায় যে বেগটা 0 হবে, মানে 0 তো আর হয় না, 0 থেকে কিছু হলেও একটু বেশি থাকে, তো এই জায়গায় যাওয়ার পরে তার বেগটা অলমোস্ট 0 যখন হয়ে যাবে, তারপরে বাকি কাজ সূর্যই করে নিবে, সূর্যই তাকে টাইনে নিবে। কারণ এইখানের কোনো বিন্দুতে থাকলে, এইখানের কোনো বিন্দুতে সে যখনই পৌঁছায় যায়, এই বিন্দুটা থেকে জাস্ট এক চুল পরিমাণ সে যদি উপরে উঠে যায়, তখন কার আকর্ষণ বলটা বেশি? সূর্যের। তাহলে যার আকর্ষণ বেশি বল বেশি, তার দিকে একটা নেট বল থাকবে না? এই পয়েন্টে কিন্তু কোনো নেট বল নাই, দুইজনের আকর্ষণ বল পরস্পরকে কাটাকাটি করে ফেলছে, বাট এখান থেকে চুল পরিমাণ উপরের একটা বিন্দু, ওখানে কিন্তু নেট বল আছে। কোন দিকে? সূর্যের দিকে। ওই নেট বল থাকা মানে নেট ত্বরণ থাকা, নেট ত্বরণ থাকা মানে বেগের বৃদ্ধি থাকা, বেগের বৃদ্ধি থাকা মানে সে চলে যাবে ওখানে। তাহলে ইফিশিয়েন্ট পেট্রোল কম পুড়বে কখন?
তুমি সূর্য পর্যন্ত পাঠানোর জন্য পেট্রোল সহ জ্বালানি দিবা, নাকি এই পর্যন্ত পাঠানোর জন্য পেট্রোল সহ জ্বালানি দিবা? এই পর্যন্ত পাঠানোর জন্য পেট্রোল সহ জ্বালানি দিলেই বাকি কাজ সূর্য করে দিবে। তো এইটা আমি শিখাই দিলাম এই ম্যাথের মাধ্যমে, যে যখন আমার টার্গেট থাকবে একটা বস্তুকে আরেকটা বস্তুর কাছে পাঠানো, যদি আমাকে বলে ন্যূনতম কত শক্তি প্রয়োগ করে, ন্যূনতম কত বেগ প্রয়োগ করে পাঠানো যাবে, তখন আমার চিন্তাটা হবে ওই গ্রহের পৃষ্ঠ পর্যন্ত পাঠানো না, বরং এই গ্রহ আর ওই গ্রহের মধ্যে একটা সাম্য অবস্থান বিন্দু আছে, ওই সাম্য অবস্থান বিন্দু পর্যন্ত পাঠানোটা আমার টার্গেট হবে। বাকি কাজ ওই গ্রহটা করে নিবে। ঠিক আছে, বাকি কাজ ওই গ্রহটা করে নিবে। ক্লিয়ার? বুঝছো? তো এই কনসেপ্টটা মাথায় রেখো। তো চলো এখন ম্যাথে আসি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই ম্যাথের সাথে সম্পর্কিত না, বাট সামনেই একটা ম্যাথ করবো, এরকমই ওই ম্যাথের কনসেপ্টে এটা লাগবে, এর জন্য আমি শিখাই দিলাম এখানে। একটি মহাকাশগামী যানকে পৃথিবী থেকে সূর্যের দিকে নিক্ষেপ করা হয়েছে। পৃথিবী থেকে সূর্য কত দূরত্বে সমান মানে টানবে? আমি জানি না, আমি ধরে নিলাম এক্স দূরত্বে। তোমাদের কিন্তু ধরি এক্স দূরত্বে এসব লেখা দরকার নেই, এইচএসসিতে লিখছো এখন লেখা দরকার নেই। এখন তুমি ডিরেক্ট একদম অন পয়েন্টে আসবা। পৃথিবী কর্তৃক সূর্যের আকর্ষণ বল F1, আর পৃথিবী কর্তৃক মহাকাশযানের উপর আকর্ষণ বল F1, সূর্য কর্তৃক মহাকাশযানের উপর আকর্ষণ বল F2। প্রশ্ন মতে F1 = F2। প্রশ্ন মতে কথাটাও লেখা দরকার নেই, বুয়েট এক্সামের স্টাইলে লেখাচ্ছি, ঠিক আছে? তাহলে তুমি F1 পৃথিবী এবং এই যে এই পিচ্চি মহাকাশযান আছে তাদের মধ্যকার আকর্ষণ বল। হ্যাঁ, পৃথিবীর ভর জানি না লিখে দাও জানি তো ME, মাস অফ আর্থ। আর কৃত্রিম উপগ্রহটার বা স্যাটেলাইটটার ভর জানি না, ধরে নিলাম স্মল m, মহাকাশযানটার। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা অনুসারে কি লিখবো? ফর্মুলা অনুসারে লিখবো G স্মল m ক্যাপিটাল ME, মহাকাশযানের ভর পৃথিবীর ভর ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার, ধরে নিছি x স্কয়ার। হ্যাঁ, মানে x দূরত্বে আমরা যেহেতু সমান ধরে নিছি। একইভাবে এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্টে সূর্য কর্তৃক সূর্যের ভর কত জানি না, ধরে নিলাম ms, দেওয়া আছে যদিও পরে বসাচ্ছি আর কি। তাহলে মহাকাশযানের ভর স্মল m, সূর্যের ভর ms, মাস অফ সান, ডিভাইড বাই দূরত্ব। যেহেতু এখান থেকে এই ডিসটেন্সটা 1.5 × 10⁻11, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা হচ্ছে 1.5 × 10⁻11 থেকে তুমি বাদ দিয়ে দিবা, কাকে বাদ দিয়ে দিবা? x বাদ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1.5 × 10⁻11 বিয়োগ x, এগুলোর উপরে আবার স্কোয়ার আছে একটা, কেমন? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার দেখো অনেক কিছুই কাটাকাটি, জি কাটাকাটি, স্মল m কাটাকাটি, ms me এর ভ্যালু বসাই দাও। ms me এর ভ্যালু বসাই দাও। me এর ভ্যালু কত? 6 × 10⁻24, x স্কোয়ার থাকুক। হ্যাঁ, ms এর ভ্যালু কত? 2 × 10⁻30 ডিভাইডেড বাই এই জিনিসটা, অর্থাৎ 1.5 × 10⁻11 বিয়োগ x স্কোয়ার। ঠিক আছে, ব্যাস এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে x বের করা। আরেকটা জিনিস শিখাই দিই, সবাই ক্যালকুলেটরের ভালো ইউজ জানতে হবে। 1 সমীকরণ 51 বারবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তুমি কিন্তু এগুলা হাতে ক্যালকুলেশন করতে ভুলেও যাবা না। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করবা সব। 1 সমীকরণ 51 শিখাই দিয়েছিলাম কিন্তু ক্যালকুলেটরের ক্লাসে। ঠিক আছে, ইকুয়াল 2 × 10⁻30 ডিভাইড বাই 1.5 × 10⁻11 মাইনাস x হোল স্কোয়ার, শিফট ক্যালক ইকুয়াল। ক্যালকুলেটারে আমি বলি বুয়েট এক্সাম বা স্কুল এক্সামে যখন তোমরা ক্যালকুলেটর দিলা, শিফট ক্যালক ইকুয়াল একটু সময় লাগে না? সময় লাগার সময় কি করবা? ক্যালকুলেটার মধ্যে অ্যান্সার দিতে থাকবে, তুমি পরের প্রশ্ন পড়া শুরু করে দিবা। তুমি পরের প্রশ্ন পড়া এভাবেই কিন্তু করতে হবে, টাইমের ভ্যালু অনেক। হ্যাঁ, তুমি পরের প্রশ্ন পড়া শুরু করে দিবা, পরের প্রশ্নে মাথাটা ইনভেস্ট করে ফেলবা। ঠিক আছে, ক্যালকুলেশনে যত কম মাথা ইনভেস্ট করা যায়। ঠিক আছে, কত আসছে? 2.59, মানে 2 5 9 3 5 8 যেটাই আসছে এসি দিয়ে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে অ্যান্সার লিখলাম, ইকুয়াল দিলাম, তারপরে ইএনজি লিখলাম। ইএনজি দিলে ও আমাকে সাইন্টিফিক ভ্যালুতে দিল। ঠিক আছে, 259 × 3 5 × 10⁻6 দিছে, তো 259 মানে 0.8 আরো 2 ঘরে দিকে আনো, তাহলে 10⁻6 এর সাথে আরো 2 যোগ করে দাও, কারণ 2 ঘরে দিকে আনছো। তাহলে 2.59 × 10⁻8 এত মিটার। বাস এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই পজিশনটাতে সাম্য অবস্থা নিশ্চিত হবে, অর্থাৎ উভয় গ্রহ, উভয় মহাকর্ষীয় বস্তু তাকে সমান বলে টানবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে ফাইন। একদম বলছো ভাইয়া মান না বসালে হবে না, মানটাই স্যাররা দেখে, তারপরও যদি তুমি ধরো ইন কেস একদম লাস্ট মোমেন্টে আসো,
এই পর্যন্ত রেখে দিচ্ছ, স্যাররা কনসিডার করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। 10 দিবে না, হয়তো 7-8 দেওয়ার উচিত। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা এই ম্যাথটাও পারবো ইনশাল্লাহ। এবার চলো সামনের দিকে আগাই। এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিতে চাচ্ছি, কারণ এটা আমি আর্কাইভ ক্লাসে করাই দিচ্ছি। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, এটা একটু স্ক্রিনশট নাও, এটা ট্রাই করবা, এটা করা লাগবে। হ্যাঁ, ইচ্ছা করে এই ক্লাসের স্লাইডে রাখছি এবং সলিউশনটাও এই ক্লাসের স্লাইডে থাকবে, কিন্তু আমি নতুন ম্যাথ করাবো অন্য, এটা রাখতেছি জাস্ট একটা কারণে যে এটা জরুরি, এটা আসতে পারে। ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয় এটা আর্কাইভ ক্লাসে চলে যাবে, আর্কাইভ ক্লাসে এটা আছে, আর নিজেরাও পারবা হোপফুলি। ঠিক আছে, স্ক্রিনশট নিছ? স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা এটা পারবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি জি এর সূত্র। খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, জি এর সূত্র, এটা আমরা পড়ে ফেলি ফার্স্ট। হ্যাঁ, এই হচ্ছে পৃথিবী। পৃথিবীর উপরে ধরো একটা বস্তু আছে, বস্তুটাকে আঁকি, বস্তুটা হচ্ছে এটা। এই বস্তুটার পৃথিবীকে আকর্ষণ করতেছে, পৃথিবীও এই বস্তুটাকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, তাহলে দুইটা বস্তুকে আকর্ষণ করছে। এই বস্তুটাকে একটু নিচে আঁকি, পৃষ্ঠে আঁকি। ঠিক আছে, পৃষ্ঠে আঁকি, এইখানে আঁকলাম। ওকে ফাইন, তাহলে দেখো আকর্ষণ বলগুলো একটু আঁকে ফেলি। এই বস্তুটা থেকে পৃথিবীর কেন্দ্রের দিক, বস্তুকে পৃথিবী যত বলে আকর্ষণ করতেছে রেড কালার দিয়ে আঁকলাম, আর ব্ল্যাক কালার দিয়ে আঁকলাম পৃথিবীটাকে বস্তু তার নিজের দিকে যত বলে আকর্ষণ করতেছে, মানে পারস্পরিক আকর্ষণ বলতো, তাই না? প্রত্যেককে আকর্ষণ করতেছে। তো আমরা সবাই এই ফর্মুলাটা জানি যে এফ ইজ ইকুয়াল টু জি, এই পিচ্চি বস্তুটার ভর হচ্ছে স্মল এম আর পৃথিবীর হচ্ছে ক্যাপিটাল এম যদি হয়, তাহলে স্মল এম ক্যাপিটাল এম ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। যেহেতু পৃষ্ঠেই অবস্থান করতেছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? পৃষ্ঠে যে কোনো বস্তুই থাকুক না কেন তার থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ, পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব থেকে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখন এই জিনিসটা কি আমরা বলি না আমাদের ওজন এত, এই জিনিসটাই আসলে আমাদের ওজন, অর্থাৎ এম জি হিসেবে কাজ করে। এতটুকু হচ্ছে মহাকর্ষ বল। আর এই জিনিসটাই যেহেতু ওজন হিসেবে পরিচিত, ওজন মিন্স বল, আর যে কোনো বলকে ভাঙায় লেখা যায় ভর ইন্টু ত্বরণ ফরম্যাট। তাহলে ওজন বল ইজ ইকুয়াল টু কি? ভর ইন্টু ত্বরণ। ভর কি? যেই বস্তুর ওজন বের করতেছি, এই বস্তুর যদি ওজন বের করতে, তাহলে এই বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই ত্বরণটাকে আমরা একটা স্পেশাল নামে রাখি, সেটা হচ্ছে কি জি। এটা তোমরা সবাই জানো, ছোটবেলার পড়া। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ নামে পরিচিত। এটা নিয়ে আমাদের এই ক্লাসে অনেক পড়াশোনা হবে। ঠিক আছে, তো অভিকর্ষজ ত্বরণ, এটার আইডিয়াল ভ্যালু আছে 9 পয়েন্ট, এটা আমরা সব জায়গায় ইউজ করি। তারপরে এটার ভ্যালু ফ্ল্যাকচুয়েট করে, আমরা ওই ভ্যালুগুলো নিয়েও কাজ করব। ঠিক আছে, আমরা এই জি এর ফর্মুলাটা যদি বের করি, যেহেতু এই জিনিসটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা, তাহলে এই দুইটা সম্পর্ককে কাজে লাগাই আমরা কিছু সম্পর্ক আনতে পারি। স্মল জি ইজ ইকুয়াল টু স্মল এম কাটাকাটি চলে গেলে থাকবে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে সর্বপ্রথম ফর্মুলা যেটা আমরা ইউজ করতে পারি। এটা সর্বপ্রথম ফর্মুলা যেটা আমরা ইউজ করতে পারি যে কোনো গ্রহের। ক্যাপিটাল এম কিন্তু আছে, স্মল এম কিন্তু নাই। ক্যাপিটাল এম কি ছিল? গ্রহের ভর। যে কোনো গ্রহের ভর জানলে, ওই গ্রহের ব্যাসার্ধ জানলে, ওই গ্রহের পৃষ্ঠে জি কত সেটা বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি নির্ণয়ের ফর্মুলা। সব জায়গার জি এটা বের করবে না, এটা বের করবে শুধু ভূপৃষ্ঠের জি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ভর লাগে আর ব্যাসার্ধ লাগে, এটা শুধু পৃথিবীর জন্য না, যে কোনো গ্রহের ক্ষেত্রে উপযুক্ত। ঠিক আছে, আচ্ছা, এখন এটা থেকে আবার আরেকটা ভার্সন আমরা ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে এই যে জিটা আছে, জি থাকুক, এই এম এগুলো ভাঙায় দেখাচ্ছি কেন? কারণ বেশিরভাগ ম্যাথে এই ভাঙানো লাইনগুলো ফর্মুলা হিসেবে ইউজ করা হয়। এম কি? ভর ইন্টু আয়তন লেখা যায়। ভরকে কি ঘনত্ব ইন্টু আয়তন লেখা যায়? লেখা যায়। তাহলে ঘনত্ব কত? 4/3 পাই আর কিউব, আর ঘনত্ব তো রো। ঠিক আছে, আর নিচে কি আছে? আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর কিউব কাটাকাটি যে থাকবে কি 4/3 পাই জি রো আর। এই যে লাইনটা আমি লিখলাম, এটাকেও একটা ফর্মুলা হিসেবে ট্রিট করা যায়। তাহলে আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, দুইটা ফর্মুলা আমাদের, 4/3 পাই জি রো আর। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করব কিসের জন্য ভাইয়া? অনলি ভূপৃষ্ঠের জন্য, অনলি ভূপৃষ্ঠের জন্য। ঠিক আছে, অন্য জায়গার জন্য না, শুধু ভূপৃষ্ঠের জন্য। ঠিক আছে, লেখা হয়েছে? লেখা হইলে বলিও। ছোট্ট জিনিস, সহজ জিনিস, লেখা হইলে বলবা, লেখা হইলে সবাই বলবা। রোটা কি?
এই ফর্মুলাটা নিচেরটা ইউজ করবো কখন, উপরটা ইউজ করবো কখন? উপরটা ইউজ করবো যদি গ্রহের ভর দেওয়া থাকে, গ্রহের ব্যাসার্ধ দেওয়া থাকে, আর নিচেরটা ইউজ করবো যদি গ্রহের ঘনত্ব দেওয়া থাকে। লিখে ফেলো এটার পরিচয়, গ্রহের ঘনত্ব। শুধু ঘনত্ব লিখিও না, গড় ঘনত্ব লেখো, গড় ঘনত্ব লেখো, ঠিক আছে? শুধু ঘনত্ব লিখো না, গড় ঘনত্ব লেখো। কারণ ঘনত্ব আমরা জানি সারফেসিয়াল লেয়ারে যা হবে ভেতরে কিন্তু তা হবে না, একটু বেশি ঘন থাকে ভেতরে, কিন্তু আমরা গড় ঘনত্ব ওভারঅল একটা ভ্যালু হিসেবেই নিব, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমরা নর্মালি এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ক্যাপিটাল এম মানে কি, যদি পৃথিবীর জন্য লেখো আমরা 6 × 10⁻24 কেজি, একটু আগে ম্যাথে ইউজ করছি, হ্যাঁ এটা লিখি, বাট এটা পারতপক্ষে লিখিও না যদি না দেওয়া থাকে। এটা মুখস্থ আছে ফাইন, ভালো থাকুক, কিন্তু ম্যাথে এই জিনিসটা না দেওয়া থাকলে লিখাটা না লেখাটাই উত্তম। যদি একদম ঠেকায় পড়ো, দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে এই ভ্যালুটা তুমি তোমার মেমোরি থেকে ইউজ করবা। না হলে এটা এটা উল্টায় পাল্টায় অন্যভাবে এটা আনা যায় কিনা সেটা আইনে তারপরে ইউজ করিও, কারণ এই জিনিসটা আসলে মানে ফিক্সড না যে একদম এই ভ্যালুটাই, এই ভ্যালুটার মধ্যে কিছু এরর আছে, ত্রুটি আছে, বুঝছো? অন্যান্যগুলোতেও ত্রুটি আছে, বাট এটাতে একটু বেশি ত্রুটি আছে, তাই এটা আমরা পারতপক্ষে একটু কমই ইউজ করতে চাইবো, ঠিক আছে? ক্লিয়ার? আর জি এর ভ্যালু তো লিখছি, আর আটটা আবার ইউজ করি, আটটার ক্ষেত্রে আবার ওই বাধাটা নাই, 6 × 10⁻6.4 × 10⁻6, ঠিক আছে? এত মিটার। আর এর ক্ষেত্রে আবার বাধা নেই, এম এর ক্ষেত্রে এই বাধাটা। এটা একটা জিনিস বলে রাখলাম, এটা মাথায় রাখিও। দেওয়া থাকলে ফাইন ইউজ করো, না দেওয়া থাকলে পারতপক্ষে ইউজ করি না। যদি উল্টায় পাল্টায় ব্যবহার করে, উল্টায় পাল্টায় ব্যবহার করা বলতে কি বোঝাচ্ছি, ধরো তোমার ম্যাথে জি দেওয়া থাকবে, হ্যাঁ তোমার ম্যাথে আর দেওয়া থাকবে, তো তোমার ক্যাপিটাল এম এক জায়গায় বসানো দরকার ছিল, তুমি কি করবা, এই GM/r² ফর্মুলাটা থেকেই এমটাকে এক পাশে করো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে, GR²/G। এইটা ইউজ করবা, মানে এইটা দিয়ে বের করে তারপর ইউজ করবা, বুঝছো? মানে ক্যাপিটাল এম সরাসরি না, এটা ইউজ করবা, এটা আমার সাজেশন আর কি, ঠিক আছে? পারতপক্ষে ইউজ করিও না, তাহলে অ্যান্সার অনেক বেশি চেঞ্জ হয়। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, একই কথা এখানেও রোটার ক্ষেত্রেও, রোটা পারতপক্ষে না দেওয়া থাকলে 5500 হয়। তোমরা যদি রো বের করো, রো বের করা যাবে, কিন্তু রো কিন্তু এই যে GM/r² যেহেতু 4/3 পাই জি রো আর, তাই না? জি রো আর এখান থেকে কিন্তু ইজিলি তোমরা সবগুলো ভ্যালু তো জানো, কোনোটাই অজানা নাই তো, হ্যাঁ? জি এর ভ্যালু 9.8 সব কিছু। আচ্ছা এখানে জি লিখলাম কেন, ক্যাপিটাল জি হবে, পাই জি রো আর, হ্যাঁ? তো এখানে সবগুলো ভ্যালু কিন্তু জানো, তুমি কিন্তু এখান থেকে ইজিলি রো বের করতে পারো। রো বের করলে আসে অ্যারাউন্ড 5500, এটাকে 5.5 × 10⁻3 এরকম বলি, 5500 আর কি, হ্যাঁ kg/m³ আসবে। জানা থাকার জন্য ভালো, পৃথিবীর এটা, এটা আর্থের বা পৃথিবীর রো গড় ঘনত্ব, কিন্তু এইটাও পারতপক্ষে ইউজ করিও না যদি না দেওয়া থাকে, ঠিক আছে? এগুলো দেওয়া সাপেক্ষে ইউজ করব, বুঝতে পারছো? ঠিক আছে, লেখা হয়েছে, লেখা হইলে বলিও, লেখা হলে বলবা, ঠিক আছে? আমি এই ফর্মুলা একত্র করে এটা বের করছি। ওকে ঠিক আছে, এগুলো ভার্সিটি এক্সামে তোমাদের কাজে লাগবে, এই ভ্যালুগুলো কত, এই জিনিসগুলো হয়তো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে যাই ছোট্টখাট্টো কিছু ম্যাথ প্রবলেম, ফার্স্ট কিছু ম্যাথ প্রবলেম করে ফেলবো। এই ম্যাথটা তোলার জন্য আমার মনে হয় না টাইমও দেওয়া দরকার আছে, টাইম না দিয়েই করে ফেলো, দেখি করে ফেলো এটা ফার্স্ট। প্রশ্নটা তোলো আগে, প্রশ্নটা তোলা হলে ডান বললে আমি আগাবো, 10 সেকেন্ডের মধ্যে তোলো। আর লেখার স্পিড প্রচুর বাড়াইতে হবে, লেখার সৌন্দর্যের চেয়ে স্পিডটা বেশি কার্যকর ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদের জন্য। যদিও আমরা জানি যে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা জানো যে মেডিকেল বা ডাক্তার যারা হয় তাদের লেখাগুলো বোঝা যায় না, প্রেসক্রিপশনের লেখা বোঝা যায় না, কিন্তু ডাক্তারি যারা করে তাদের যে স্পিড লাগে লেখার, ইঞ্জিনিয়ারিং ওলাদের কিন্তু আরও বেশি লাগে। ওকে লিখছো, লেখা হইলে বলিও। কি বলছে, সমান ঘনত্ব মানে রো ফিক্সড, রো কনস্ট্যান্ট, দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে একটা গ্রহের ব্যাসার্ধ যদি হয় R1, আরেকটা গ্রহের ব্যাসার্ধ যদি হয় R2, তাহলে R1:R2 দেওয়া আছে 2:3 দিয়ে বসে গ্রহ দুটির পৃষ্ঠের ত্বরণের অনুপাত কত বের করতে। গ্রহ দুইটার পৃষ্ঠের ত্বরণ অনুপাত, একটার গ্রহের ত্বরণ যদি হয় G1, আরেকটার গ্রহের ত্বরণ যদি হয় G2, তাদের অনুপাত কত জানতে বলছে। আমি চিত্র আঁকতেছি, কিন্তু তোমাদের চিত্র আঁকা দরকার নেই, হ্যাঁ তোমাদের চিত্র আঁকাটা দরকার নেই, হ্যাঁ? তাহলে এটা ধরো 1 নাম্বার গ্রহ, এটা 2 নাম্বার গ্রহ, ঠিক আছে? তো এটা হচ্ছে R1 ব্যাসার্ধ, এটা R2 ব্যাসার্ধ।
এটার পৃষ্ঠে হচ্ছে G1, এটার পৃষ্ঠে হচ্ছে G2। তো তোমার কাছে বেসিক্যালি G1:G2 কত জানতে চাইছে, ঠিক আছে? তো আমরা জি এর তো ফর্মুলা আছে দুইটা, কোনটা ইউজ করব বলো? যেহেতু রো এর কথাটা বলছে, রো ফিক্স, তাই রো সহ ফর্মুলাটা ইউজ করবো। যদি আমাকে বলতো ভর ফিক্স, তাহলে ভর সহ ফর্মুলাটা ইউজ করতাম। সাবধান, বুঝে নিতে হবে, যে পাইছি আর করে দিছি ওরকম না, বুঝে নিতে হবে। একই ম্যাথ পুরাই অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে সমান ঘনত্বের না বললে, সমান ভরের বললে। তো আমার G=4/3 পাই জি রো আর, কারণ আমার রো সহ ফর্মুলাটা লাগবে, রো যেহেতু ফিক্স বলা আছে। তাহলে এখানে এইটা ধ্রুবক, এইটা ধ্রুবক, এইটা ধ্রুবক, রো ধ্রুবক, কারণ রো ফিক্স বলে দিছে, গ্রহ দুইটার একই রো। তাহলে আমার জি এর সাথে আর এর রিলেশনশিপ কিরকম? সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক থেকে সূত্র দ্বারাই কিভাবে? G/G কত? R/R, তাই না? যেহেতু সমানুপাতিক, সমানুপাতিক বিধায় আমি এখানে যদি 1 লিখি এখানে 1 লিখবো, এখানে যদি 2 লিখি এখানে 2 লিখবো, অর্থাৎ 1 এর বরাবর 1, 2 এর বরাবর 2, সমানুপাতিক জন্য ব্যস্ত মধ্যে গেলে কোনাকুনি লিখতাম, ঠিক আছে? তাহলে আমার কিন্তু ভ্যালু মোটামুটি চলে আসছে। R1:R2 দেওয়া আছে 2/3, R1/R2 দরকার। R1:R2 মানে আসলে R1/R2, 2:3 মানে 2/3, তাহলে 2/3 চলে আসছে। G1/G2 2/3, তাহলে তোমার কাছে লাগতো হচ্ছে G1:G2 কত, রাইট? G1:G2 মানে G1/G2 টাই, তাহলে একই আসছে 2/3। এই ম্যাথগুলা করাও লাগবে না, যদি তুমি করতে করতে স্মার্ট এনাফ হয়ে যাও। তুমি যদি এই জিনিসটা কখনো জাইনে ফেলতে পারো, তাহলে বুঝতে হবে এই চলকের যা রেশিও, এই চলকের সেই একই রেশিও, সমানুপাতিক সম্পর্ক পাওয়ার 1। এক চলকের যা রেশিও আরেক চলকের তাই রেশিও আসবে। এক চলকের যা রেশিও আর এর যা রেশিও, জি এরও তাই রেশিও আসবে। এটা করাও লাগে না, 1 মিনিটও, সরি 1 মিনিট কেন, 2 সেকেন্ডও লাগে না, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার চলো সামনের দিকে আগাই, একটা ভালো ম্যাথ করা যাক, একটা ভালো ম্যাথ করা যাক। সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলবা, হ্যাঁ? এই ম্যাথটা একটু তুলে ফেলবা ফার্স্ট। সুন্দর ম্যাথ, আসার মতন ম্যাথ অ্যাডমিশন এক্সামে। আরেকটা জিনিস, আমাদের থেকে কিন্তু মোটামুটি ভালোই ম্যাথ কমনও আসে। আমি যদিও বলবো ইঞ্জিনিয়ারিংয়ে কখনোই কমনের আশা করা উচিত না, কনসেপ্ট কমন আসবে 100%, বাট ম্যাথ কমন আসার করা উচিত না। বাট স্টিল বিগত বছরগুলোতে কিন্তু আমার সরাসরি 3টা ম্যাথ কমন আসছিল বুয়েট এক্সামে। তো আলটিমেটলি এরকম ম্যাথ কিন্তু সরাসরি কমন আসতে পারে, কারণ বুয়েটে যে প্রশ্নগুলো হয় ওগুলো কিন্তু ক্রিয়েটিভ হয় না, অ্যাকচুয়ালি কালেকশন করা হয়, বিভিন্ন বই বিভিন্ন সোর্স থেকে কালেকশন করা হয়, যেটা আমরাও করি। তো ফরচুনেট থাকলে, ভাগ্য ভালো থাকলে অনেকগুলো ম্যাথ দেখবা সরাসরি মিলে গেছে, ঠিক আছে? আমি বলছি, ভাইয়া যে কোনো ম্যাথ করার সময় প্রথমেই কি করা দরকার? প্রথমে প্রশ্নটা পড়ে কি চাইছে সেটা দেখা দরকার। যেটা চাইছে সেটার কোনো সূত্র জানা আছে কিনা, যেটা চাইছে সেটা তো অবশ্যই একটা চলক হবে, ওই চলকের সূত্র কি কি শিখছো ওটা রিকল করা দরকার। ওই সূত্রগুলোর সাথে প্রশ্নের ডাটাগুলার মিল আছে কিনা, না থাকলে কিভাবে মিল করা যায়, আর কোন সূত্র মাঝখানে রাখা যায় বাইর করার জন্য, সেটা ভাবা দরকার। সবসময় ম্যাথ করতে হয় নিচে থেকে উপরে, লিখবো উপর থেকে নিচে, কিন্তু চিন্তাটা হয় নিচে থেকে উপরে। লেখা উপর থেকে নিচে হয়, চিন্তাটা নিচ থেকে উপরে হয়, এটা মাথায় রাখবা। যে কোনো ম্যাথ ক্যালকুলেট করতেছো নিচে থেকে, যেমন ধরো আমি এই ম্যাথটাই করে দেখি, হ্যাঁ? বলছে নক্ষত্র, আচ্ছা প্রশ্নটাকে পড়ি। একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের 2.5 গুণ, ফাইন। সংকুচিত হয়ে এর ব্যাসার্ধ 12 কিলোমিটার হয়, মানে গ্রহটার ব্যাসার্ধ 12 কিলোমিটার হয়, এবং 1.2 রেভলিউশন পার সেকেন্ড বেগে সেটা আবর্তন করে। তাহলে এখানে আমার ভর রিলেটেড ডাটা দেওয়া আছে, এম রিলেটেড ডাটা দেওয়া আছে, এখানে আমার ব্যাসার্ধ রিলেটেড ডাটা দেওয়া আছে, আর এখানে আমার ওমেগা, এটা কি কৌণিক বেগ, রেভলিউশন পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, রেভলিউশন পার মিনিট, এগুলো কিসের একক? এগুলো ওমেগার একক, তাই না? তো ওমেগা মানে কৌণিক বেগের রাশিমালা দেওয়া আছে। নক্ষত্রের নিরক্ষীয় অঞ্চলে একটা বস্তুকে যদি স্থাপন করো, এটি কি ওই তলে মহাকর্ষীয় প্রভাবে আটকে থাকবে কিনা। আমি যদি বস্তুটা আঁকি বা গ্রহটা আঁকি, আঁকলাম, আর একটু পিছিয়ে করে আঁকি, হ্যাঁ আঁকলাম। এই গ্রহটার মধ্যে কি আছে? এই গ্রহটার নিরক্ষীয় তলটাও আঁকি, দাঁড়াও, নিরক্ষীয় তল, হ্যাঁ একটু বড় করি, এই যে নিরক্ষীয় তল, এটা হচ্ছে এরকম, এরকম ভাবে আছে তলটা,
ঠিক আছে? এই নিরক্ষীয় তলের উপরে তুমি একটা বস্তুকে স্থাপন করছো, মানে সহজ কথায় তার একদম পেট বরাবর একটা বস্তুকে স্থাপন করছো তার পেটে, ঠিক আছে? তার পেটে একটা বস্তু আছে, পেটে মানে পেটের ভিতরে না, পেটের বাইরে, সারফেসে, ঠিক আছে? পৃষ্ঠে একটা বস্তু আছে। এখন বললো এই বস্তুটা আটকে থাকবে কিনা। আটকে থাকার মানে হচ্ছে গ্রহ তো ঘুরতেছে, ঘূর্ণন বেগও দেওয়া আছে। যে কোনো জিনিস যদি ঘুরে ওই ঘূর্ণনশীল বস্তুর উপরে তুমি স্টে করতে পারবা কিনা ডিপেন্ড করে তোমার যে কেন্দ্রমুখী বলটা আছে সেই কেন্দ্রমুখী বলটা তুমি পাচ্ছ কিনা, কেন্দ্রমুখী বলটা যোগান হচ্ছে কিনা। ধরো ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল লাগে 100 নিউটন, ওই স্পিডে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল লাগে 100 নিউটন। তোমার মহাকর্ষ বল দিয়ে হোক, সুতার টান দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, তোমার সর্বোচ্চ ওই কেন্দ্র বরাবর বলের যোগান আছে 50 নিউটন। তুমি থাকবা ওই পৃষ্ঠের উপরে, থাকবা থাকবা না, ছিটকে যাবা, তুমি ছিটকে যাবা। যতটুকু কেন্দ্রমুখী বল দরকার তার চেয়ে যদি বেশি বল তোমার কাছে থাকে বা সমান পরিমাণ বল যদি তোমার থাকে, যোগান হয় মহাকর্ষ দ্বারা, সুতার টান দ্বারা, তাহলে তুমি বুঝবা তুমি সেখানে থাকবা। মানে কন্ডিশন হলো, আটকে থাকার কন্ডিশন হলো, আটকে থাকার কন্ডিশন হলো যেই কেন্দ্রমুখী বলটা লাগবে সেই কেন্দ্রমুখী বলটা যোগান হইতে হবে, এফসি যোগান হইতে হবে। এখন এফসি যোগান হচ্ছে কার দ্বারা? গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। তাহলে এফসি এফজি এর চেয়ে কম হবে বা সমান হবে, তাহলেই আমরা সেই পৃষ্ঠে বা সেই গ্রহতে থাকতে পারবো। অরেলস সেই গ্রহতে থাকতে পারবো না, ছিটকে চলে যাব। এটা চিন্তা করতে পারো তোমরা, এরকম ঘূর্ণনশীল বস্তু কি হতে পারে? তোমরা ধরো কোনো একটা রাইড, এই যে ফ্যান্টাসি বা বিভিন্ন জায়গায় চলো না, বিভিন্ন রাইড ঘুরায় না অনেক, তো তুমি যদি না ধরে থাকো ছিটকে চলে যাও। ধরে থাকার মাধ্যমে কি অর্জন হইলো? কেন্দ্রমুখী বলের যোগান হইলো। তুমি ধরে রাখছো, ওইটার একটা বাধা বল তোমাকে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। এই কেন্দ্রমুখী বলের কারণে তুমি জায়গার উপরে বসে থাকতে পারতেছো, না হলে ছিটকে চলে যেতে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এখন এই জায়গায় বাইর করতে হবে এফসি কত, এফজি কত। এফসি আর এফজি এর মধ্যে দেখতে হবে কে বড়। এফজি যদি বড় হয় দেন ফাইন, এফজি যদি সমান হয় এফসি দেন ও ফাইন। এফজি যদি কম হয় এফসি এর যতটুকু কেন্দ্রমুখী বল দরকার ছিল তার চেয়ে কম, তাইলে নট ফাইন। ঠিক আছে, আমি জিনিসগুলো এভাবে মনে রাখতাম। বিশ্বকাপ চলতেছে না, এভাবে মনে রাখতাম ক্রিকেট খেলার মতো। একটা ব্যাটসম্যান, একটা টিম কি রান টার্গেট দেয়, আরেকটা টিমকে রান চেস করে। যেই রানটা টার্গেট ওইটা হচ্ছে তোমার, মনে করতে পারো যতটুকু কেন্দ্রমুখী বল দরকার। আর যেই রানটা করতেছে দ্বিতীয় টিম ব্যাটিংয়ে নেমে, সেটা হচ্ছে যেই পরিমাণের বল সে যোগান দিচ্ছে। তার মানে আমার এফসিটা হচ্ছে টার্গেট রান, আর এফজিটা হচ্ছে টিমের রান, মানে কারেন্ট রান, রিকোয়ার্ড রান, কারেন্ট রান। তো রিকোয়ার্ড রান যদি বেশি হয় জিতবো, রিকোয়ার্ড রান যদি কারেন্ট রানের সমান, নর্মালি সমান হলে জিতি না, আবার ড্র হবে। রিকোয়ার্ড রান যদি কম হয় তাহলে হারবো। এভাবে এটা হচ্ছে রিকোয়ার্ড লাগবে কত, আর এটা হচ্ছে আছে কত। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি দুইটা বের করে দেখবো বড় হয় কিনা, হইলে থাকবো, আটকে থাকবো, নাইলে ছিটকে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এফসি বাইর করার মিশনে নামছি, এফজি বাইর করার মিশনে নামছি। এফজিটা আগে বের করি, গ্র্যাভিটেশনাল ফোর্স। এফজি, এইখানে যেই বস্তুরেই তুমি রাখছো না কেন সেই বস্তুর ভর আছে একটা, ধরে নিলাম ভরটা কত এম। সেই বস্তুটার ভর আছে একটা, ধরে নিলাম ভরটা কত এম। সেই ভরটা কি কেন্দ্র দ্বারা আকর্ষিত হচ্ছে না? আকর্ষিত হচ্ছে। যেই মানে সে আকর্ষিত হচ্ছে সেটাকে আমরা ধরে নিলাম কি এফ জি। গ্রহের ভর কত এম। ঠিক আছে, আচ্ছা চিত্রটা আর একটু দূরে দূরে করে আঁকি তাহলে তোমাদের দেখতে সুন্দর লাগবে। এই যে ধরো বস্তুটা, হ্যাঁ, এই যে ধরো কেন্দ্রটা, তাহলে কেন্দ্রের দিকে তার একটা কি আছে, তার একটা স্মল এম বলের আকর্ষণ বল আছে, এটা হচ্ছে এফজি। এই এফজিটা আমি বের করতেছি। গ্রহের ভর কত ধরে নিলাম ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই দূরত্ব স্কোয়ার। দূরত্ব হচ্ছে আর স্কোয়ার, কারণ পৃষ্ঠেই আছে, নিরক্ষীয় অঞ্চলের পৃষ্ঠেই সে আছে। তাহলে এখন তুমি এই জায়গা থেকে ভ্যালুগুলো বসাই দাও। জি এর ভ্যালু, আচ্ছা জি এর ভ্যালু বসাই দাও 6.67 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, তারপরে ক্যাপিটাল এম এর ভ্যালু বসাই দাও। ক্যাপিটাল এম বলছে সূর্যের ভরের ভরের আড়াই গুণ, সূর্যের ভরও দেওয়া আছে 2 × 10⁻30। তাহলে ভরটা কত বলো তো? তাহলে ওর ভরটা কত? 2.5 ইন্টু সূর্যের ভর, 2.5 ইন্টু সূর্যের ভর। সূর্যের ভর কত? 2 × 10⁻30। ঠিক আছে, তাহলে যেই গ্রহটা আমার আছে সেই গ্রহের ভর লিখলাম। ঠিক আছে, ইন্টু বস্তুর ভর। বস্তুর ভর কি দেওয়া আছে? না, বস্তুর ভর দেওয়া নাই, ধরে রাখো স্মল এম। বস্তুর ভর দেওয়া নেই। মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি পৃষ্ঠেই আছে, বস্তুটা গ্রহের পৃষ্ঠে আছে, পৃষ্ঠ থেকে গ্রহের কেন্দ্রের দূরত্ব। বস্তু থেকে গ্রহের কেন্দ্র মানে পৃষ্ঠ থেকে গ্রহের কেন্দ্র, কারণ বস্তু পৃষ্ঠেই আছে।
তাহলে দূরত্বটা কত? ব্যাসার্ধ হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার মানে 12,000 মিটার, 12,000 স্কোয়ার দিলাম। কেমন? কারণ 12 কিলোমিটার মানে 12,000 মিটার। ঠিক আছে, বাস এই জায়গায় তোমার স্মল এম ছাড়া বাকি সবকিছু আছে। তো স্মল এম ছাড়া বাকি সবকিছু যদি থাকে বের করে ফেলো। স্মল এম ছাড়া বাকি সবকিছু থাকলে বের করে ফেলো। 6.67 ইন্টু 10⁻⁻11 বাকি সবকিছু বসাচ্ছি স্মল এম ছাড়া। কেমন? 2.5 ইন্টু 2 ইন্টু 10⁻30 ডিভাইড বাই 12,000 স্কোয়ার। যাই আসুক যেমন 2.3159 আছে, তাই 2.316 ইন্টু 10⁻12 এটার সাথে একটা কে গুণ আছে, স্মল এম গুণ আছে, রেখে দাও, সমস্যা নেই। তোমার জাস্ট দেখতে হবে বড় না ছোট, এক্সাক্ট ভ্যালু লাগবে না, বড় না ছোট সেটা দেখতে হবে। এরপরে থাকুক, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসো এফ সি বের করবো। এফ সি কেন্দ্রমুখী বল, আটকে থাকার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। এটা হচ্ছে আকর্ষণ বল, এটা হচ্ছে আটকে থাকার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের ফর্মুলা আমরা সবাই শিখে আসছি, এম ভি স্কোয়ার বাই আর। আবার আরেকটা জিনিসও তোমরা শিখে আসছো, ভি ইকুয়াল টু ওমেগা আর। ভি এর জায়গায় যদি ওমেগা আর বসাই দাও তাহলে ফর্মুলাটা হবে এম ওমেগা স্কোয়ার আর। এখন আর যেহেতু গ্রহের ব্যাসার্ধ, তাই এই আরটাকে ছোট আর না বলে বড় আর বলো, একই কথা, কোনো সমস্যা নাই। কারণ এখানে যে বস্তুটা ঘুরতেছে সে কি পৃষ্ঠে আছে, সে যেই বৃত্ত বরাবর ঘুরতেছে সেই বৃত্তটা কার সমান? গ্রহের ব্যাসার্ধের সমান। একটা গোলক, গ্লোবের কথা চিন্তা করো, গোলক, সেটার পৃষ্ঠে যদি একটা পিঁপড়া থাকে, ওই গ্লোবটা যদি ঘুরে তাহলে কি ওই গ্লোবের যা ব্যাসার্ধ সেটাই কিন্তু ওই পিঁপড়ার ঘূর্ণন ব্যাসার্ধ। ঠিক আছে, আর নিরক্ষীয় অঞ্চল যেহেতু, তাই ব্যাসার্ধটা মিলবে, নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে এখন এই জায়গা থেকে আমরা কাকে বের করব? আচ্ছা, এম ওমেগা স্কোয়ার আর। এম এর ভ্যালু তো জানি না, এম থাকুক, কোনো সমস্যা নাই। ওমেগা কত? ওমেগার ভ্যালু দেওয়া আছে 1.2 রেভলিউশন পার সেকেন্ড আছে। তোমরা কি জানো রেভলিউশন পার সেকেন্ড থেকে রেডিয়ান পার সেকেন্ড নেয় কিভাবে? 2 পাই দিয়ে গুণ দিয়ে। রেভলিউশন পার সেকেন্ড থেকে রেডিয়ান পার সেকেন্ড নেয় 2 পাই দিয়ে গুণ দিয়ে। রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নেয় 2π/60 দিয়ে গুণ দিই। আমার এখানে যেহেতু রেভলিউশন পার সেকেন্ড, তো এটার সাথে আমি গুণ দিব। কত গুণ দিব? এটার সাথে আমি 2π গুণ দিব, সো দ্যাট এটা কিসে চলে আসবে? এটা রেডিয়ান পার সেকেন্ডে চলে আসবে। চলে আসলো ওমেগা স্কোয়ার আর। আর এর ভ্যালু কত বসাবো? 12,000। ঠিক আছে, বাস তাহলে এখানে দেখো কত আসে। 1.2 ইন্টু 2π স্কোয়ার ইন্টু 12,000, তাহলে আসছে 682। আচ্ছা, ইয়া মোডে নিয়ে নিই, সাইন্টিফিক মোডে। 6.82 ইন্টু 10⁻5 আসছে। 10⁻5 এত আসছে, আর সাথে গুণ আকারে একটা এম তো আসেই, থাকুক। এখন তুমি কম্পেয়ার করতে পারো ইজিলি। এখন দুজনের মধ্যে কম্পেয়ার করা যায়, এটা কই 10⁻12 আর এটা কই 10⁻5, তাহলে অবশ্যই কে বড়? এফ জি গ্রেটার দেন এফ সি। তাহলে এফ জি যদি বড় হয় তাহলে যেটা দরকার সেটা বড়, যেটা আছে সেটা বড়, যেটা দরকার তার চেয়ে। এফ সিতে যতটুকু রান দরকার ছিল আর এটা হচ্ছে যতটুকু রান করে ফেলছি, এটা বেশি আছে। হ্যাঁ, যেহেতু এটা বেশি আছে, সমান সাইনও দেওয়া লাগবে না, যেহেতু এটা বেশি আছে তাই আমরা বলবো আটকে থাকবে। ওই বস্তুটা ওইটা নিরক্ষীয় অঞ্চলে কি আটকে থাকবে। বুঝতে পারছো? আটকে থাকার মানে হচ্ছে সে ওখানে স্টিক হয়ে লেগে থাকবে। যেমন আমরা পৃথিবীর সাথে লেগে আছি, আমরা লেগে আছি না? পৃথিবীর সাথে সবাই লেগে আছে। আমাদের পায়ের নিচ থেকে যদি মাটি সরে যায় তাহলে আমি কি খাড়া নিচের দিকে পড়ে যাব। পায়ের নিচ থেকে যদি মাটি সরে যায়, খাড়া নিচের দিকে পড়ে যাব। এটা কি মিন করে? এটা মিন করে আমার লব্ধি বল আছে নিচের দিকে, মানে এফ জি গ্রেটার দেন এফ সি। যদি সমান হইতো, ধরো সাপোজ আমার জন্য যা এফ সি দরকার আমি পৃথিবীতে থাকার জন্য, সেই এফ সিটা আমার এফ জি মানে আমার যে ওজন, গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটার সমান। তাইলে কি হইতো? পায়ের নিচ থেকে মাটি সরলেও আমি ভাসতে থাকতাম। পায়ের নিচ থেকে মাটি সরলেও কি আমি ভাসতে থাকতাম? পায়ের নিচ থেকে মাটি সরে গেলে আমি নিচে যাওয়ার অর্থ হচ্ছে আমার এফ জিটা বড় এফ সি এর চেয়ে। বোঝা গেছে? ক্লিয়ার? কয়দিন আগে তোমরা মানাবের নাম শুনছো? কয়দিন আগে মানাবেতে গেছিলাম আমরা। তো মানাবে হচ্ছে এই নতুন একটা এই অ্যামিউজমেন্ট পার্ক ইয়াতে খুলছে, মানিকগঞ্জ মুন্সিগঞ্জে খুলছে। তো মানাবের মধ্যে একটা রাইড আছে, ওই রাইডটা আমি দিছি। সেই রাইডটা এরকম যে একটা ক্যাপসুলের মধ্যে ঢুকে পায়ের নিচে একটা সাময়িক একটা লেয়ার থাকে, ক্যাপসুলটা লাগাই দেয়, 3, 2, 1 বলে, পায়ের নিচের ওটা সরে যায়, দেন একদম 5তলা হাইট থেকে খাড়া নিচের দিকে পড়ে। আমি ওইটা এক্সপিরিয়েন্স করার জন্য ঢুকছি কি, কারণ সারা জীবন তো পড়াইছি তোমাদের লিফটের তার ছিঁড়ে যাও, ওইটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওই রাইডটা আরও স্পেশালি দিলাম। বিশ্বাস করবে না, 5তলা থেকে আমার নিচতলা পর্যন্ত আসতে, ওয়াটার রাইড আর কি, ওয়াটার স্লাইড। হ্যাঁ, ওইটা এরকম
উঠায়ে এরকম করে যায়। হ্যাঁ, তো এই যে ওয়াটার ট্র্যাপের যে রাইডটা, ওইটা আমার 5 তলা থেকে নিচে নামতে মানে